চ্যাপ্টারটা 5 স্টার, 5 স্টারের মতোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আসো শুরু করি। এখান থেকে কিছু লাগবে না, তো এখানে আসো, পরিপাক থেকে আসো। পরিপাক এখানে কী বলছে, এই সংজ্ঞাটাও লাগবে না। শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিতন্ত্র বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা পড়বা কারা? এই সংজ্ঞাটা পড়বা যারা সামনে এইচএসসি দিবা। আচ্ছা, যাই হোক, এই সংজ্ঞাটা লাগবে এইচএসসি পরীক্ষার্থীদের। একদম উদ্দীপকে থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, সৃজনশীলের ক নাম্বারে তোমাদের এটা থাকবে। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি তো আর এখন এইচএসসি পড়াচ্ছি না, এইচএসসির জন্য আলাদা ভিডিও বানাবো, সেটা আলাদা। কিন্তু আমি এখন মেডিকেল রিলেটেড পড়াচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এই সংজ্ঞাটা লাগবে না। আসলে যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক পরিপাক মানে এগুলো রিডিংয়ের টপিক, আমিও তাও পরে পড়িয়ে দিচ্ছি কোনটুকু পড়তে হবে। এই যে দেখো, গাঠনিক ভাঙনের ফলে, গাঠনিক ভাঙন, যান্ত্রিক পরিপাকে তাহলে খাদ্যের কী ভাঙন হয় বা যান্ত্রিক পরিপাকে কী হয়, কোনটি নিচের কোনটি সংঘটিত হয়? গাঠনিক আর ভাঙন, রাসায়নিক ভাঙন, রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক, এরকম অপশানে কিছু দিয়ে দিল, তোমার কী দিতে হবে? গাঠনিক ভাঙনটা আনসার করতে হবে। গাঠনিক ভাঙনের মাধ্যমে অতি ক্ষুদ্র টুকরায় পরিণত হয় এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটায়, মানে সারফেস এরিয়া ইনক্রিজ করে, বুঝছো? যান্ত্রিক পরিপাকের আসল উদ্দেশ্যটা কি? তার মানে সারফেস এরিয়ার ইনক্রিজ করতেছে। এই যে দেখো, এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো মানেই হচ্ছে তোমার সারফেস এরিয়ার বৃদ্ধি ঘটানো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে? রাসায়নিক পরিপাক, পরিপাকের সময় গৃহীত খাদ্যের পরিপাকযোগ্য অংশ যান্ত্রিক পরিপাকের পরপরই মুখ, এগুলো হয়ে কি বলে? রাসায়নিক পরিপাকের ভাঙনের মাধ্যমে দেহকোষের গ্রহণীয় উপাদানে পরিণত, দেহকোষের এখানে কি দেহকোষের গ্রহণীয় উপাদানে তোমার পরিণত হচ্ছে, দেহকোষের গ্রহণীয় উপাদানে তোমার পরিণত হওয়াকে তোমার রাসায়নিক পরিপাক বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ। আচ্ছা, যাই হোক, কি এখান থেকে একটা কথা লিখে রাখতে হবে যে খাদ্য পরিপাকটা না, আচ্ছা দাঁড়াও, খাদ্য পরিপাক কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি, খাদ্য পরিপাক, খাদ্য পরিপাক হয় তোমার 24 থেকে 72 ঘন্টার মধ্যে, মানে এটা র্যান্ডম খাবার, ঠিক আছে? এটা লিখে রাখতে হবে যে এটা র্যান্ডম খাবার, কিন্তু এর মধ্যে ভাগ আছে। কি কি ভাগ আছে? যদি চর্বি হয়, চর্বি তোমার লাগে 6 ঘন্টা, ঠিক আছে? আর শর্করা লাগে তোমার 2 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে? এটা লিখে রাখো, এটা মাজেদা ম্যাডামের ইনফরমেশন, ঠিক আছে? এটা মাজেদা ম্যাডামের ইনফরমেশন, এটা লাগবে, বলতেছি, লিখে রাখো, কাজে লাগবে। এক পাশে লিখে রাখো, এই ছবির উপরে আমার মতো লিখে রাখো না, ঠিক আছে? পাশে লিখে রাখো, যে কোনো একটা পাশে, ঠিক আছে? তো খাদ্য, এই যে এটা হচ্ছে তোমার র্যান্ডম পুরা খাবারটা খাদ্য পরিপাক হতে সময় লাগে তোমার 24 থেকে 72 ঘন্টা। আর চর্বি জাতীয় খাবার তোমার পরিপাক হতে লাগে তোমার 6 ঘন্টা, আর শর্করা জাতীয় খাবার পরিপাক হতে লাগে 2 ঘন্টা। এটা লিখে রাখো, এটা মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আসো, কি বলছে? পৌষ্টিক নালী, মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত পেশিবহুল প্যাঁচানো নালীটির নাম হচ্ছে পৌষ্টিক নালী। এর দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 মিটার, এটা দাগায় রাখো, 8 থেকে 10 মিটার। বা মাজেদা ম্যাডামের ইনফরমেশন লিখো 29 ফুট। মাজেদা ম্যাডাম বা আলিম স্যার যেখানে থাকুক একটাতে আছে, এই ইনফরমেশনটা আছে, তো লিখে রাখো, বললাম ভালো হবে, উপকার হবে। এখন কষ্ট করতেছো, পরে তোমার কেষ্ট মিলবে, ঠিক আছে? এগুলো লিখে রাখো, এখনই লিখে রাখো। যারা এইচএসসি, যারা ভিডিও দেখছো আমার এটা, তারাও এটা লিখে রাখো। মেডিকেল অ্যাডমিশনে একবারে মানে কি বলবো, তখন মাথা পুরো ব্লাস্ট হবে, বুঝছো? একবার ব্লাস্ট হবে, কিন্তু এখন লিখে রাখলে আর ব্লাস্ট হবে না, ইনশাল্লাহ। আমরা সবাই মেডিকেলে চান্স পাবো, ইনশাল্লাহ। আচ্ছা, তো আসো, 29 ফুট লিখলা, এই 8 থেকে 10 মিটার মানেই 29 ফুট। এটা লিখে রাখো যে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার, মিটার থাকলে 8 থেকে 10 মিটার, ফুট থাকলে কত? 29 ফুট।
আর আরেকটা জিনিস লিখে রাখো, এই পৌষ্টিক নালী দিয়ে, ঠিক আছে, এই পৌষ্টিক নালী দিয়ে প্রতিদিন পরিপাকৃত খাদ্য তরল প্রবাহিত হয়, বুঝছো? সেই পরিপাকৃত খাদ্য তরল কতটুকু? 11 দূর কি হচ্ছে গো, যাই হোক আমার লেখাটা একটু খারাপ, কিন্তু আমি বলতেছি শুনতে পাচ্ছ তো, তাই না? তো সেই হিসাবে লিখে রাখো 11.5 লিটার। এটা কি? এটা হচ্ছে তোমার পরিপাকৃত তরল। এটা হচ্ছে তোমার পরিপাকৃত তরল। কত পরিপাকৃত তরল? এই 11.5 লিটার। প্রতিদিন এই পৌষ্টিক নালী দিয়ে প্রবাহিত পরিপাকৃত তরলের পরিমাণ কত? এইভাবে আসবে 11, 12, ঠিক আছে, 12.5, 11.5, কোনটা আনসার হবে? 11.5, ঠিক আছে। তো এইভাবে প্রশ্নগুলো আসবে। এটাও মাজেদা ম্যাডাম বা এটা আলিম স্যারের বইয়ের পড়া, ঠিক আছে। তো এটা দাগায় রাখো, এটা লিখে রাখো, এইখানেই লিখে রাখো। বই কয়টা পড়বা তুমি? ঠিক আছে, বই তো মনে করলে 2 বছর পরে আরেকটা আসবে, তুমি ওইটাও পড়বা, হ্যাঁ? ঠিক আছে, অনেকে তো পড়েই না। তো কি করবা? আমার ভিডিওগুলো দেখবা, আমার ভিডিওতে সবগুলা কভার হবে। আজকের ভিডিওতে আমি আজমল তো কভার করতেছি, মানে আজমল তো পড়াচ্ছি, কিন্তু কভার করব আমি কি? আলিম, মাজেদা, এই 2 জনের ইনফরমেশন একসাথে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সাথেই থাকো। আচ্ছা দেখো, তারপরে এই পৌষ্টিক নালীর এই যে দৈর্ঘ্যগুলো লাগবে, এই দৈর্ঘ্যগুলো কিভাবে লাগবে, হ্যাঁ, কীভাবে মনে রাখবা? এটা নেমোনিক আমি শিখাই দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো লিখছো, একটা স্ক্রিনশট নাও, এটার একটা স্ক্রিনশট নাও, এটা মুছে দিব এখন, ঠিক আছে। আমি নেমোনিক নিব, লেখো। স্ক্রিনশট নিছো? আচ্ছা, থ্যাংক ইউ। তো এইবার আসো, এই পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কীভাবে মনে রাখবা? একটা নেমোনিক লেখো, তীর চিহ্ন দিয়ে লিখো, 12 গলে, এটা কিন্তু ল, হ্যাঁ, 12 গলে অন্ন পরে 25 লিখে রাখো। আর এখানেতে লেখো 30 পাক। 12 গলে অন্ন পরে 25, 30 পাক। আর এখানে আসো ক্ষুদ্রান্তের লেখো, খুদ ধরতে 7 বউ, ঠিক আছে। তোমরা নিজেদের মতো নেমোনিক যদি সৃষ্টি বানায় নিতে পারো তো পাইরো, কিন্তু আমি এইভাবেই মনে রাখছি। আচ্ছা, আরেকটা আছে, বড় লাঠি দেড় কই, ঠিক আছে। এটা কিন্তু 5, হ্যাঁ। তো কি বললাম? 12 গলে অন্ন পরে 25, 30 পাক, আর খুদ ধরতে 7 বউ, বড় লাঠি দেড় কই, ঠিক আছে। এটা একটা নেমোনিক, এটা আরেকটা নেমোনিক, ঠিক আছে। আগে আসো এই নেমোনিকটা পড়ি। দুইটা একসাথে মনে রাখতে পারলে আরও ভালো। 12 গলায় অন্ন পরে 25, 30 পাক, খুদ ধরতে 7 বউ, বড় লাঠি দেড় কই, ঠিক আছে। এটা মনে রাখলাম, ঠিক আছে। এইটা নেমোনিক, এর থেকে ভালো নেমোনিক আমি পাই নাই। তোমরা পাইলে আমাকে জানাই, ঠিক আছে। প্লিজ জানাই যদি পায়া থাকো তাহলে। আচ্ছা, এখন আসো, এখন কিভাবে পড়লাম আমরা এটা? 12 গলে থেকে আসতেছে তোমার গলবিল, 12 থেকে আসতেছে 12.5, ঠিক আছে। এই 12.5 দেখছো, 12.5, এই যে দৈর্ঘ্য 12.5। আর অন্ন পরে 25, অন্ন হচ্ছে তোমার অন্ন নালী, ঠিক আছে। অন্ন হচ্ছে তোমার অন্ন নালী, ঠিক আছে। আর 25 থেকে আসতেছে তোমার 23 থেকে 25 সেন্টিমিটার। আর তোমার 30 পাক থেকে আসতেছে তোমার পাকস্থলী। আর 30 থেকে আসতেছে দৈর্ঘ্য তোমার 30 সেন্টিমিটার। হয়েছে না? হয়ে গেছে। আর খুদ থেকে আসতেছে তোমার ক্ষুদ্রান্ত্র। আর 7 থেকে আসতেছে তোমার
6 থেকে 7 মিটার। ওখানে কি ছিল, ওখানে কিন্তু এগুলো সেন্টিমিটার ছিল ভাই, ঠিক আছে? আলাদাই পড়ো, বুঝছো? পরে আমাদের দোষ দিবা, তোমরা তো একক পড়ো না। এটা সেন্টিমিটার, আর এইগুলা কি, এগুলা মিটার। এটা মাথায় থাকে জানি, ঠিক আছে? ক্ষুদ্রান্ত, যেমন খুদ দিলাম, খুদ কত, ক্ষুদ্রান্ত কত, 7, 6 থেকে 7। আর বড় লাঠি মানে কি? বড় লাঠি মানে বৃহদন্ত্র। বৃহদন্ত্র কত? 1 মানে 1.5 মিটার, ঠিক আছে? 1.5 মিটার। বৃহদন্ত্র কত তোমার? 1.5 মিটার। হয়েছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্লিজ, বলতেছি স্ক্রিনশট নিয়ে রাখো, নইলে আমার সাথে এখনই লেখা শেষ করে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, 6টি ধাপে সম্পন্ন হয়। এটা পড়তে আমি বলবো না, কারণ এখান থেকে আমি প্রশ্ন আসতে দেখি নাই কখনো। শুধু পড়বা কেন, ঠিক আছে? সব কিছু পড়ার একটা মকসদ চাইয়ে না, ঠিক আছে? सब কিছু पढ़ना के लिए एक मकसद चाहिए, तो इसका मकसद कुछ नहीं है। তাহলে কি পড়বা? মানুষ সর্বভোগী তো প্রাণী, ঠিক আছে? কি খাইতেছে? গরুর ভুঁড়ি আগে খাইতো, গরুর ভুঁড়ি কিন্তু আগে খাইতো না, কিন্তু এখন খাইতেছে। তো মানুষ কি সর্বভোগ প্রাণী, এটা বলাই চলে, ঠিক আছে? আচ্ছা, তো কি কদিন আগে দেখলাম যে তোমার কি বলে, গরুর চামড়াও খাইতেছে, ঠিক আছে? চামড়ার ওই লোমগুলা আছে না, চামড়ার লোমগুলা পুরাইয়া সেগুলো খাইতেছে। ছি ছি ছি, কী বলবো? তাহলে সর্বভোগ প্রাণী যে, এটা বুঝলা তো যে কেন বলছে তোমরা নিজেরাই জানো, সবই খাইতেছো, ঠিক আছে? পরে গরুর গোমূত্রও খাওয়া কয়দিন পরে, যাই হোক, সি নাজুবিল্লাহ। আচ্ছা, যাই হোক, আসো শর্করা। এখন শর্করা এটা কেমনে মনে রাখবা? হ্যাঁ, শর্করা এই যে পরিমাণটা, এটা যে আসে পরীক্ষায়, এটা কেমনে মনে রাখবা তোমরা? হ্যাঁ, এমনি মেডিকেল অ্যাডমিশনে মনে হয় আসে নাই, কিন্তু তোমরা যে কোচিংয়ে পরীক্ষাগুলো দিবা, আমরা যে পরীক্ষাগুলো নিব, সেগুলোতে এখানে এগুলো দিব, তাহলে কী করবো বলো? এখন বলবেন যে ভাইয়া পরীক্ষায় আসবে না, তারপরেও পরীক্ষায় দিবেন এগুলা। হ্যাঁ, অবশ্যই দিব, যদি আইসা পড়ে তাহলে কি, তাহলে তো আমার কী লাভা তখন? আচ্ছা, যাই হোক, তাহলে কেমনে মনে রাখবা? আসো নেমোনিক, আবার নেমোনিক। আমি আজকে পুরাই নেমোনিকের হয়ে যাব। আচ্ছা, তোমরাও নেমোনিকের হয়ে যাও। আচ্ছা, কি হবে? প্রথমে আসো শর্করা। আচ্ছা, এই প্রধান কাজটার উপরে লিখবো নাকি? আচ্ছা, লিখে জায়গা তো নাকি, লেখো 6 শর্করা। আমি 150, লিপি শুধু 50, ভিটা খেতে দ্বিগুণ খনি হয়। ভিটা খেতে দ্বিগুণ খনি হয়, ঠিক আছে? আর 6 শর্করা, আমি 150, লিপি শুধু 50, ভিটা খেতে দ্বিগুণ খনি হয়। 6 শর্করা বুঝতেছো? শর্করা, আমি থেকে আসতেছে তোমার আমিষ, ঠিক আছে? আমিষ, ঠিক আছে? আমিষ। আর লিপি মানে কি? লিপি মানে লিপিড। লিপি মানে কি? লিপি মানে লিপিড মানে স্নেহদ্রব্য। এই যে স্নেহদ্রব্য, লিপিড লেখা আছে। তারপরে ভিটা খেতে বুঝতেছো কি? ভিটা খেতে হচ্ছে তোমার ভাইটামিন, ঠিক আছে? ভাইটামিন, সেই যে ভিটামিন, ওকে? তারপরে খনি না, এই যে খনি কি? খনি হচ্ছে খনিজ লবণ, ঠিক আছে? এটা বুঝাই দিচ্ছি। 6 শর্করা মানে কি? আচ্ছা, এই 6 শর্করা বাদ দিয়া তোমরা লেখো যে 600 শর্করা লিখে রাখো। 600 শর্করা, আমি 150, আর লিপি শুধু 50। এটুকু আগে আসো, এটুকু দেখো কি লিখছি। 600 শর্করা মানে কি? শর্করার পরিমাণ 600 গ্রাম। আমি মানে আমিষের পরিমাণ 150 গ্রাম। লিপি শুধু 50, মানে লিপি খালি 50 গ্রাম। এই যে দেখো, শর্করা 600 গ্রাম, আমিষ 150 গ্রাম, লিপি মানে লিপিড খালি 50 গ্রাম, ঠিক আছে? পাইছো? এটুকু গেলো। তাহলে এখন আসো ভিটা খেতে দ্বিগুণ খনি হয়, এটুকু দিয়ে কী বোঝাইতেছে? ভিটা খেতে দ্বিগুণ খনি হয় দিয়ে কী বোঝাইতেছে? ভিটা খেতে দ্বিগুণ খনি হয় দিয়ে বোঝাইতেছে তোমার ভিটামিন, কি বলছে?
5 থেকে তোমার 5 থেকে 5500 থেকে 5600 মিলিগ্রাম। 5500 থেকে 5600 মিলিগ্রাম তাহলে কয় গ্রাম হইল রে ভাই? ধরলি 5000 মিলিগ্রাম। 5000 মিলিগ্রাম তো কয় মিলিগ্রাম হয়? 5 গ্রাম না? 5000 মিলিগ্রাম যে কথা, 5 মিলিগ্রাম কি একই কথা না রে ভাই? হ্যাঁ, এটা যদি বুঝে থাকিস তাহলে বল যে 5 গ্রাম রে যদি তুই 2 গুণ করিস তাহলে কয় গ্রাম হয় রে? 5 গ্রাম রে 2 গুণ করলে কয় গ্রাম হয়? 10 গ্রাম হয় না? হ্যাঁ, 5 গ্রাম রে যদি তুই 2 গুণ করিস তাহলে 10 গ্রাম হয় না? এটাই আমি বলতে চাইছি। ভিটা খেতে যতগুলা খনি তার দ্বিগুণ হইতেছে তোর খনিজ লবণ, মানে হইতেছে ভিটামিন যত তার দ্বিগুণ হইতেছে তোর খনিজ লবণ। ভিটামিন যত তার দ্বিগুণ হচ্ছে তোর খনিজ লবণ। ভিটামিন তাহলে কত? এই যে বোঝাইলামই তো, ওখানে কিন্তু মিলিগ্রাম দেওয়া আছে রে ভাই। এই যে এককগুলা তুই পড়িস না, দেখা তোদের ভুল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু পড়তে হবে, মিলিগ্রাম দেওয়া আছে। তো মিলিগ্রাম আমি 5500 ধরলাম না, আমি 5000ই ধরলাম। 5000 মিলিগ্রামকে কীভাবে লেখা যায়? 5 গ্রাম হিসাবে লেখা যায়। 5 গ্রামরে যদি তুই 2 দিয়ে গুণ করিস, মানে দ্বিগুণ করলি, তাহলে কত হয়? 10 গ্রাম হয়। এই দ্বিগুণ করলি, এখন যদি এটাও বোঝাই দিতে হয়, ঠিক আছে? তাহলে আর মান সম্মান কিছু থাকলো না। আচ্ছা, যাই হোক, তাহলে কি হয়? কত? 5কে দ্বিগুণ করলে কত হয়? 10 হয়, 10 গ্রাম হয়। এই যে 10 গ্রাম, ঠিক আছে? তো এই 10 গ্রামে কি বলছে? এই খনিজ লবণের পরিমাপ না, ঠিক আছে? খনিজ লবণই 10 গ্রাম না? দেখতো কি লিখছে, খনিজ লবণই 10 গ্রাম লিখছে না? তাহলে কি হয়ে গেল? তো তাহলে শর্করা 600, আমিষ 150, লিপিড 50। ভিটা খেতে ভিটামিন হচ্ছে, ভিটামিনটা একটু মনে রাখতে হবে এখানে, যে ভিটামিন দিবে না যদিও। 5500 থেকে 5600, 5500 থেকে 5600 মিলিগ্রাম, অত কিছু না। তুই 5 গ্রাম দিয়ে মনে রাখ, পরে এমনিতেই বাই করতে পারি। 5 গ্রাম, 5 মিলিগ্রাম না কিন্তু, ঠিক আছে? 5 গ্রাম। আর এটা হচ্ছে কি, এটা তোর 5 গ্রামটা কি? 5 গ্রামটা হচ্ছে তোর ভিটামিন, আর এর দ্বিগুণ হচ্ছে তোর খনিজ লবণ, তার মানে কি 10 গ্রাম। এই যে 10 গ্রাম, ঠিক আছে? পাইলি? শেষ। এবার মুছে দিলাম, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখ, ঠিক আছে? পরে মনে থাকবে না। যাই হোক, এখন মুছে দিলাম, বাই বাই। তারপরে এখন শর্করার প্রধান এনজাইম কি? অ্যামাইলোলাইটিক এনজাইম, গ্লুকোজ উৎপন্ন দ্রব্য, গ্লুকোজ। এটা তোরা পারবি, এটা তোরা পারবি, ইয়েস, আমি মনে করি এটা পারবি। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কি কথা আছে যে দেখ, যে এই সবগুলা কি তোর পাকস্থলীতিকা হয় না? সবগুলাই কি আন্তরিক রসে থাকে না? সবগুলাই কি তোর লালা রসে থাকে না? বিভিন্নটা বিভিন্ন জায়গায় থাকে, যেমন পেপসিন ট্রিপসিনও এক জায়গায় থাকে, কাইমোট্রিপসিন অ্যামাইনোট্রিপসিন অ্যামাইনো জায়গায় থাকে। তারপর দেখ, কোলেস্টেরল গ্লিসারাইজ অ্যাস্টারেজ, লাইপেজ ফসফোলাইপেজ লিসিন সব কি এক জায়গা থেকেই খরিত হয়? আন্তরিক বা অগ্নাশয় থেকে না, আলাদা আলাদা না। এইগুলা পড়তে হবে, এইগুলার দরকার নেই। ওগুলা পড়লে এগুলার দরকার নেই। ওগুলো যদি যারা ভালোভাবে পারবে ওটা এমনিই পারবে এগুলা। আচ্ছা, এখানে কি বলছে? মুখ বিবরে খাদ্য পরিপাক। এখান থেকে কি লাগবে? এখান থেকে যা লাগবে সেটা হচ্ছে মুখ বিবর, যে বলছে না ভোকাল ক্যাভিটি, মুখ বিবর বা হচ্ছে তোর ভোকাল ক্যাভিটি, মুখ বিবর বা ভোকাল ক্যাভিটি। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে ভোকাল ক্যাভিটি কি, তোর সামনের 2/3 অংশ, মানে 2 বা 2/3 অংশ হচ্ছে তোর প্যালাটাইন অস্থি, প্যালাটাইন অস্থি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা কিন্তু প্যালাটাইন অস্থি। তাহলে এখন বলবি যে তাহলে পিছনের কত অংশ? সামনের 2/3, 1 থেকে 2/3 বাদ দিলে কত থাকে? এই 1 থেকে 2/3 বাদ দিলে কত থাকে? এটা না পারলে আজকে আর পড়াবো না, ঠিক আছে? এটা থেকে 1 থেকে 2/3 বাদ দিলে কত থাকে? 1/3, ঠিক আছে? 1/3, ওকে? 1/3 কি থাকবে? 1/3 নরম পেশি থাকবে। তুই এখনই টেস্ট করে দেখতে পারিস। নিচের উপরে জিহ্বা দিয়ে একটা ধাক্কা দে উপরে,
দেখবি যেটা শক্ত শক্ত ওইটা প্যালাটাইন অস্থি, আবার পিছনে যায়, এবার জিব্বা নিয়ে পিছনে যায় দেখ, ওই যে একটা আলজিব্বা আছে না, আলজিব্বার ওই জায়গায় যা, ওই জায়গায় কি নরম নরম অংশ না, এবার বুঝতে পারছিস না? জিব্বা উপরে দে, জিব্বা উপরের দিকে লাগা, হ্যাঁ এই যে লাগাইছি আমি, হ্যাঁ এবার কি শক্ত অংশ পাইলি না, এবার পিছনের দিকে যা, জিব্বাটা পিছনের দিকে নিয়ে যা, কি একটা আলজিব্বা পাইতেছিস না, ওই অংশটা নরম না, তো ওইটাই, ঠিক আছে? ও নরম, তো এই জায়গায় আমি ওই জায়গায় দেখতেছি, এই জায়গায় শক্ত, ঠিক আছে, আর এই জায়গায় নরম তুলতুলা, ঠিক আছে? আচ্ছা এটা লিখে রাখবি, এটা কিন্তু মাজেদা ম্যাডামের বইয়ের পার্ট, এখানে কিন্তু নাই মাজেদা ম্যাডামের বই, এটা মাজেদা ম্যাডামের, ওকে। তারপরে কি বলছে এখান থেকে তো হয়েছে একটু, এটা পড়বি 8 থেকে 10 মিটার, এটা কি বলছে, যাই হোক। আচ্ছা 8 থেকে 10 মিটার আমরা কি বলছিলাম মনে আছে? 8 থেকে 10 গ্রাম একটা বলছিলাম, 8 থেকে 10 গ্রাম হচ্ছে খনিজ লবণ, আর 8 থেকে 10 মিটার আমরা কি বলছিলাম মনে করে দেখতো। 8 থেকে 10 মিটার আমরা কি বলছিলাম? 8 থেকে 10 মিটার আমরা পৌষ্টিক নালীর দৈর্ঘ্য বলছিলাম, সেটাই এখানে লিখছে, মানুষের পৌষ্টিক নালী, ঠিক আছে? পৌষ্টিক নালীর মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত এবং 8 থেকে 10 মিটার লম্বা, ঠিক আছে? পৌষ্টিক নালীর দৈর্ঘ্য। আর যদি বলে একটু যদি মাথা কাটায় প্রশ্ন দেয়, মুখ থেকে পায়ে পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু লম্বা, ঠিক আছে? তোরা তো বুঝবি যে মুখ থেকে পায়ে পর্যন্ত আবার কোনটুকু, মুখ থেকে পায়ে পর্যন্তই তো পৌষ্টিক তন্ত্র রে, ঠিক আছে? বুঝিস না, কিছুই বুঝে না তোরা, কী যে করবো। আচ্ছা যাই হোক, কমল তার পিছনের প্রান্তের মধ্যভাগ থেকে একটি পশ্চিম আলজিবা, ওই যে ঝুলে থাকে বললাম না, একটি পেশল, ওই যে পেশল অংশ, তালুর অগ্রভাগ অস্থি নির্মিত শক্ত, ওই যে বললাম এটাই 2/3, আর পেছনের পেশল এটা 1/3, বুঝছে না? বুঝছিস না? এটাই বলছে আর কি, ওই জায়গায় আলাদা করে বলছে, আজমল ভাই আলাদা করে বলে নাই, আজমল ভাই একটু অলস প্রকৃতির। যাই হোক, নিম্ন চোয়ালের অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে, এর পৃষ্ঠতলে থাকে ফ্লাক্স আকৃতির সাতকড়ি কি আকৃতির? ফ্লাক্স আকৃতি, এটা বন্ধু। আর কত ধরনের কতটুকু সাতকড়ি থাকে? কত সাতকড়ি? 10,000 সাতকড়ি থাকে, এটা পড়তে হবে। সাতকড়ি কয়টা? 10,000টা সাতকড়ি থাকে, যেমন। আর এটা পড়তে হবে, এই যে কোনটা, এই যে এটা পড়বি, এটা আজকে টেস্ট করবি। কীভাবে টেস্ট করবি? মিষ্টি, এই যে মিষ্টি মনে করলি এখানে দিলি মিষ্টি লাগবো, কিন্তু এখানে দিলে মিষ্টি লাগবো না। এখন সবচেয়ে ভালো যে কাজটা, মনে করলি যে তোরা একটা লেবু নিলি, বা লেবু তিতা জিনিস কি আছে, তিতা ধরলি যে কালো জিরা, ঠিক আছে? কালো জিরা এইখানে লাগাবি, এই মিষ্টির জায়গায় এই জায়গাটা লাগাবি, দেখবি যে কিচ্ছু ফিল হবে না। এই যে এখানেও যাবে, কিচ্ছু ফিল হবে না, এই জায়গায় যাবে, দেখবি যে ইস কি যে তিতা, ভাই একেবারে থুতিতে ফেলাই দিবি। থুতিতে ফেলাই দেওয়া ঠিক না, আমি প্রতিদিনই খাই, কি বলো ওটাকে, কালো জিরার তেল প্রতিদিন খাই, ঠিক আছে? ঠান্ডার সমস্যা তো, ঠান্ডার সমস্যা বলতে এই খালি ঠান্ডার সিজনেই, আল্লাহর রহমতে গরমের সিজনে আল্লাহ ঠান্ডায় দেয় না, যাই হোক। আর এই যে টক, মানে ওই যে টক কী জানি, টক হচ্ছে লেবু, এই লেবু এদিক দিয়ে দিবি, ঠিক আছে? বললামই তো, মিষ্টি জিনিস এইখানে দিবি, কালো জিরা তিতা এখানে দিবি, পিছনে দিবি। তার মাঝখানে কি? মাঝখানে কিছুই নেই, সামনের অগ্রভাগের লবণাক্ততা, আর এখানে তোর টক, ঠিক আছে? তাহলে কি, এটা হচ্ছে তোর মিষ্টি, এটা হচ্ছে তোর লবণ, তারপরে টক, তারপর তিতা, ঠিক আছে? এটারে কি দিয়ে দেওয়া যায়? আচ্ছা মিল অতি, এই যে এটা দিয়ে মনে রাখছে, এমনি মানে মনে আসছে। এতক্ষণ ধরে কি পড়াইতেছি, ধর সারা এতক্ষণ ধরে শুধু পড়াইতেছি। এই যে দেখ, মিশাও তো শেষ করতে পারতেছি না, যাই হোক। কী দিয়ে মনে রাখবি তোরা? মিল অতি দিয়ে মনে রাখবি। কেমনে মিল অতি দিয়া? এই যে মিষ্টির মি, লবণাক্তের ল, অম্লতা বা টকের অ, আর তিক্ততার তি দিয়া। তাহলে নেমনিক কি হইল? নেমনিক হইল তোর মিল অতি। কেমনে? মিষ্টি, এই যে মিষ্টি, তারপর নোনা লবণাক্ততা, এই যে লবণাক্ততা, এই যে ল দিয়া লবণাক্ততা, আর অম্লতা বা টক, এই যে ও দিয়া, আর তিক্ত স্বাদ, এই যে তি দিয়া। তো মিললো না? মিলছে, ঠিক আছে? নেমনিক লেখা রাখ, নেমনিক লেখা রাখ। ও নেমনিক বানান তো ভুল লিখছি,
নেমোনিক বানান কী রে? নেমোনিক কি এরকম করে? না, নেমোনিক হচ্ছে এম এন এম, নেমোনিক, এই যেভাবে নেমোনিক। আমি কি সামনের এমটা দিই নি, এভাবে পরীক্ষায় আসলে ভুল করে দিবি আমার মতো। আমিই ভুল করতেছি, তোরা তো ভুল করবি না, ইনশাল্লাহ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আচ্ছা, তারপর কি বলছে? মানুষের মুখ গহ্বরের দুপাশে 3 জোড়া লালাগ্রন্থি অবস্থিত। দুপাশে 3 জোড়া লালাগ্রন্থি অবস্থিত, এগুলো হচ্ছে দুপাশে কানের নিচে প্যারোটিড গ্রন্থি, তারপরে জিহ্বার তলায় সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, 3 জোড়া লালাগ্রন্থি। এটা পড়তে হবে। প্যারা, একটা প্যারা আর 2টা সাব। একটা সাবের কি ম্যান্ডিবল আর একটা সাব লিঙ্গুয়াল। ওকে, এটা সামনে আরও পড়বো, এটা আছে আরও, ঠিক আছে। আর লালা যে ক্ষরণ হয় এটা পড়তে হবে। লালা কত মিলিলিটার লালা করে ক্ষরণ হয় প্রতিদিন? লালা কিন্তু প্রতিদিন বলছে 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ হয়। আচ্ছা, এটা আমি একটা ছক করে আবার পড়াবো, ঠিক আছে। আলাদা একটা ভিডিওই বানাবো, এই যে লালা কতটুক খরিত হয়, অগ্নাশয় রস কতটুক খরিত হয়, তারপর পাকস্থলী থেকে কতটুকু প্রতিদিন খরিত হয়, এটা আলাদাই পড়াবো। তারপরে পিএইচ, এগুলো পড়াবো, ঠিক আছে। আর এখানে দেখো অধিকাংশই পানি, কত অধিকাংশ পানি? 95 থেকে 99 এটা লাগে। আর লালা রসের পিএইচ কত এখানে বইলা দিই, যদিও সামনে আছে 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4। মনে থাকবে? আমি জানি মনে থাকবে না, যাই হোক। যান্ত্রিক পরিপাকের মধ্যে 4 ধরনের দাঁত রয়েছে। আসলে 4 ধরনের দাঁত না, এখানে একটা আক্কেল দাঁত থাকে। আমাদের যখন আক্কেল বুদ্ধি হয়ে যায় তখন হয় এটা, যাই হোক এখানে লেখে না এটা, কিন্তু পড়বি তোরা। কত ধরনের দাঁত? 4 ধরনের দাঁত। কর্তন, ছেদন, পেষণ। সামনের 2টা যে দাঁত থাকে না, খিলখিল করে হাসলে তখন দেখা যায়, খিলখিল করে যখন হাসিস তখন দেখা যায়, সেটা হচ্ছে কর্তন, ঠিক আছে। ছেদন দাঁত, যেমন ছেদন কোনটা? ওই যে রাক্ষসের মতো কিছু দাঁত থাকে না, রাক্ষসা দাঁত, ওইটা হচ্ছে ছেদন দাঁত। তারপরে হইতেছে পেষণ। এই 2টা হচ্ছে পেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। কি? অগ্রপেষণ আর পেষণ। অগ্রপেষণ আর পেষণের মধ্যে কি? 2টাই পেষণে কাজ করে। যেটা ছোটো ছোটো সেটা অগ্রপেষণ, যেটা বুট্টা সেটা হচ্ছে তোর পেষণ। ওকে, এখন বলবি যে ভাইয়া আপনি কোন অঞ্চলের মানুষ, ঠিক আছে। আমার এটা আঞ্চলিক ভাষা না, আমি সকল আঞ্চলিক ভাষাকেই সম্মান করি, বুঝছিস। সব আঞ্চলিক ভাষায় আমার শিখতে খুবই ভালো লাগে, বুঝছিস। সুন্দর লাগে, অনেক মজা লাগে, দারুণ লাগে। আমার অঞ্চলের কোনো আঞ্চলিক ভাষা নাই, আমার সেই দুঃখে আমি কিনতে পারছি না। যাই হোক, আঞ্চলিক ভাষা আছে কিন্তু সেটা বোঝা যায়, কিন্তু ওই যে নোয়াখালী, সিলেট, এগুলা কিছু অঞ্চলে আঞ্চলিক ভাষা আছে না, বোঝাই যায় না, ঠিক আছে। চট্টগ্রাম, বোঝাই যায় না। আমার খুব ভালো লাগে, ঠিক আছে, ওইগুলা খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আমি টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের কোনো আঞ্চলিক ভাষা নাই, এটা খুবই দুঃখের বিষয়। আচ্ছা, যাই হোক, স্ক্রিনশট নিয়েছিস? ওকে, বিদায় বন্ধু, বিদায়। যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যদ্রব্য নিষ্পেষিত হয়ে খাদ্যমণ্ডে, এই যে পোলাস কোথায় তৈরি হয়? এলাতে বুইলা যায় একেবারে মাথা খায় ফেলাই দিস তোরা। এই যে খাদ্যমণ্ড বা বোলাস কোথায় উৎপন্ন হয়েছে? এখনও কিন্তু আমরা জিহ্বার মধ্যে আছি, মুখ বিবরের মধ্যে আছি, দাঁতের মধ্যে আছি, এই মাত্রই, ঠিক আছে, বললাম কিন্তু। তাহলে খাদ্যমন কোথায় হয়েছে? চিবাইতেছে, যে শক্ত তালে বিপরীত রেখে চাপ দেয় তখন খাদ্যমন হয়ে যায় শক্ত তালু, এখনও মুখ বিবরের মধ্যেই রয়েছে। তাহলে খাদ্যমন কোথায় তৈরি হইতেছে? তোরা এটা পারিস না, এটা আসলে খাদ্যমন কিন্তু তোর মুখ গহ্বরেই তৈরি হইতেছে, ঠিক আছে। মুখ গহ্বরেই তৈরি হইতেছে। পিছনে কমল তালু থাকায় এটা কি বাধা ব্যবসা, যাই হোক, এটা নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা পায়। ওই যে কমল তালুর ওই জায়গায় একটা ছোট্ট আলজিব্বা থাকে না? আচ্ছা, কমল তালু পার হলে খাবার গলবিলে এসে পৌঁছায়। গলবিল থেকে 2টি নালী চলে গেছে, একটি শ্বাসনালী, একটি অন্ননালী। জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত এপিগ্লটিস। আচ্ছা, এপিগ্লটিস নিয়ে আরও কথা আছে, সেটা পরে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইয়েস, আমাকে একটু সময় দিতে হবে না, এত তাড়াতাড়ি পড়াই দিতে পারবো? আচ্ছা, রাসায়নিক পরিপাক, এখানে কী সব লেখা রাখছে? ম্যাট দিও? কোনো ম্যাট দিও না, আজকে এমনি পড়াবো। কি পড়াবো? এই টাইলিন জিনিসটা আছে না, এখানে মনে হয় আছে কি নাই আমি লিখা দিই। এই টাইলিনের আরেকটা নাম হচ্ছে তোর স্যালাইভারি অ্যামাইলেজ। বোঝা যাচ্ছে না, যাই হোক, স্যালাইভারি অ্যামাইলেজ। শুনতে পাচ্ছিস তো, ঠিক আছে। না বুঝতে পারলি, আমার লেখা মানে ডাক্তারের লেখা একটু অপরিষ্কার হবে, এটাই স্বাভাবিক। আর পরিষ্কার হলে সে ডাক্তারের মর্যাদা নেই, বুঝছিস, আমরা তাকে দাম দিই না। ওকে, দাম দিব না।
আচ্ছা কী বলছে এখানে লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টাইলিন এবং মাল্টোজ নামে শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে, ঠিক আছে, মল্টোজে পরিণত করে। সামান্য গ্লুকোজ কী বলছে এখানে, সামান্য মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। টাইলিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলে এর পরিপাক্রিয়া সংগৃহীত হয় পাকস্থলীতে। জটিল শর্করা টাইলিন বা স্যালাইভারি অ্যামাইলেজ যেটা আছে না, সেটা মল্টোজে পরিণত করে। এটাকে আবার মল্টেজ আবার গ্লুকোজে পরিণত করে। আচ্ছা যেটার নাম দেখবি সেটাই আর কি ওই যে কাজ করে, এটা তো তোরা জানিসই তাই না। মল্টোজের ওপর মল্টেজ কাজ করে। মল্টোজ ভাঙ্গা কী তৈরি হবে, গ্লুকোজই তৈরি হবে। এই যে জটিল শর্করা ভাঙ্গা মল্টোজ তৈরি হলো, আবার মল্টেজ ভাঙ্গা তোর গ্লুকোজ তৈরি হলো। এটাই তোর প্রকৃতির খেলা, একটা আরেকটা ভেঙে ভেঙে তৈরি হচ্ছে তো হচ্ছে। কিন্তু গ্লুকোজকে ভাঙা কি যায়? গ্লুকোজকে ভাঙা যায় না, গ্লুকোজ সরাসরি অ্যাবজর্পশন হয়। কিভাবে অ্যাবজর্পশন হয় সেটা আমরা পড়ি এখন, ঠিক আছে, মেডিকেলে আসলে পড়বি যে কীভাবে অ্যাবজর্পশন হয়। গ্লুকোজের অ্যাবজর্পশন পড়ি আমরা, তারপরে প্রোটিনের পড়ি, লিপিডের পড়ি, ঠিক আছে। লিপিডের অ্যাবজর্পশন অনেক কঠিন, প্রোটিনের অ্যাবজর্পশন অনেক সহজ, গ্লুকোজেরটাও সহজ, কিন্তু ওই যে একটা ফ্যাসিলিটেড ডিভিউশন হয় আর একটা হচ্ছে তোর সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। এগুলো এখন বুঝবি না, যাই হোক মেডিকেলে অনেক ইন্টারেস্টিং রে, বুঝছিস। যদি তুই ইন্টারেস্ট নিয়ে পড়তে পারিস, এখন বলবি যে অনেক পড়া, কোনো পড়াই না। আমি যদি এত পড়াই থাকে, আমি কি তোদের পড়াইতেছি রে? হ্যাঁ, আমি কি তোদের পড়াইতেছি যদি এত পড়াই থাকে মেডিকেলে? আচ্ছা যাই হোক, তারপরে কী লিখছে, এই যে আংশিক পরিপাকৃত শর্করা, এটা টেক্সটে আছে রে, এটা একটু দাগায় রাখ, এটা টেক্সটে আছে, টেক্সটে আছে। আচ্ছা টেক্সট মানে কি আমার কাছে যারা স্টুডেন্টরা পড়ে তারা জানে টেক্সট মানে হচ্ছে অনুশীলনীর প্রশ্নোত্তরে আছে, এটা দাগায় রাখ, ঠিক আছে। এটা কেউ দাগায় পড়াবে না, আমি দাগায় পড়ি, কারণ আমি জানি যে টেক্সটে আছে, অনুশীলনীতে আছে, অনুশীলনে আলাদা করে পড়তে পারে। কিন্তু আমি কি করি, আমি আমার পড়ার সাথে সাথেই টেক্সট পড়ায় যাই, ঠিক আছে। তো আমার পড়া যারা পড়তে পারবে, আমার সাথে যারা কোপ আপ করতে পারবে, ইনশাল্লাহ মেডিকেল হয়ে যাবে, ডিএমসি কনফার্ম। আমি ডিএমসিতে চান্স পাই নাই 0.5 মার্কের জন্য, তাই বলে কী হয়েছে, তাদেরকে চান্স পাবো না? সেটা কি হতে পারে? ঠিক আছে, আমার 2টা স্টুডেন্ট ডিএমসিতে চান্স পাইছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একজন 35তম হয়েছে আর একজন 50তম হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপরে কি বলছে এখানে, নিম্ন চলে অবস্থিত অ্যালভিউলার নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। মানুষের দাঁত ডাইফাওরন ধরনের, মানুষের দাঁত 2বার গজায়, 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দাঁত গজায়, ঠিক আছে, এটা পড়তে হবে। তারপরে একে পড়ে গেলে স্থায়ী দাঁত গজায়। এখানে একটা কথা আছে, 2 থেকে 6 বছরটা না, এটা পড়তে হবে, 2 থেকে 6 বছর এটা পড়িস, ঠিক আছে। এই যে 2 থেকে 6 বছর, 2 থেকে 6 বছর এটা পড়িস, 2 থেকে 6 বছর এটা পড়িস। আর স্থায়ী দাঁত গজায় কখন, এটা মনে হয় এখানে লেখা নেই, মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছরের মধ্যে স্থায়ী দাঁত গজায়, ঠিক আছে। 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দাঁত গজায়, 20টি দাঁত গজায়। আর 20টি দাঁত গজাইলো না, তারপরে এটা কত, 2 থেকে 6 বছরের মধ্যে, 2 থেকে 6 বছরের মধ্যে। আর 8 থেকে 10 বছরের মধ্যে তোর কি গজায়, 8 থেকে 10 বছরের মধ্যে পাংখা গজায় নাকি? হ্যাঁ, তাদের তো পাংখা গজায় গেছে, তাই না? 8 থেকে 10 বছরের মধ্যে স্থায়ী দাঁত গজায়, ওই 2 দাঁতগুলো পরে স্থায়ী দাঁত গজায় দেয়। আর যদি 8 থেকে 10 বছরের মধ্যে তোর না পড়ে, প্রবলেম, অ্যাবনর্মালিটিস, সর্বনাশ। যাই হোক, তারপরে মানুষের 4 ধরনের দাঁত থাকে, এটা তো আগেই পড়ছি, কর্তন, ছেদন। ওই যে কর্তন, সামনে যখন খিলখিল করে হাসিস যখন যেটা দেখা যায় সেটা কর্তন দাঁত। তারপরে রাক্ষসা দাঁত কোনটা, ছেদন দাঁত। তারপরে অগ্রপেশন দাঁত, ওই খুল্লু একটু ছোটো ছোটো আছে, সেটা অগ্রপেশন দাঁত, যেটাতে পেশন কাজ করে। পেশন দাঁত বুট্টা যেগুলো আছে। আচ্ছা যাই হোক, তা আমরা নেক্সট স্লাইডে যাই। দন্ত সংকেত কি? দন্ত সংকেত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মাজেদা ম্যাডাম এখানে বেশি এফোর্ট দিছে। কেন এফোর্ট দিছে আমি জানি না, ডেন্টাল ইউনিটের জন্য আমার মনে হয় দাঁতগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেন্টালের দাঁত খুব ইম্পর্টেন্ট, ডেন্টাল এক্সাম যারা দিবি তাদের জন্য ইম্পর্টেন্ট। আমি ডেন্টাল এক্সাম দিছিলাম না, মানে মেডিকেলে চান্স হয়ে গেছিলো, আমি ডেন্টাল এক্সামটা কী করবো, যত সব ফালতু এক্সাম। যাই হোক, ফালতু না, ডেন্টালরাও কিন্তু আমাদের সমান পড়ালেখা করে, জানিস কি? ডেন্টালরাও আমরা যা পড়ি ডেন্টালরাও তাই পড়ে, ঠিক আছে।
সো যাদের মেডিকেলে হয় নাই তারা কিন্তু ডেন্টাল এক্সাম দিবি, ঠিক আছে? মেডিকেলে যাদের হবে না বা হয় নাই তারা ডেন্টাল এক্সাম দিবি প্লিজ, ঠিক আছে? ডেন্টাল এক্সাম একবার ওই যে কী বলে ওটা, প্লাস্টিক সার্জারি যে করে না, প্লাস্টিক্সে মুখের উপরে কী সব বসায় দেয়, ঠিক আছে? সেগুলো ফুল ডেন্টাল স্টুডেন্টরা খুবই ভালো বুঝতে পারে, ঠিক আছে? খুবই ভালো বুঝতে পারে। যাই হোক, দন্ত সংকেত কী বলছে? 16টা দাঁত থাকে দন্তকটরে, 16টি দাঁত থাকে, 4টি কর্তন, দুপাশে একটি করে ছেদনের দুপাশে একটি করে। আচ্ছা, দন্ত সংকেত কি? এই যে দাঁড়া একটা আঁকায় দেখে, এই যে এখানে দেখতো, এই যে এইটুক জিনিসটা হচ্ছে তোর দন্ত সংকেত। এই যেটুক আমি দিলাম না, এইটুক হচ্ছে তোর দন্ত সংকেত। এখন এই যে দেখ, এখানে দেখা যেতেছে তোর 2টা ইনসিসর, এই যে খিলখিল করে হাসলে যেটা দেখা যায়, তারপরে একটা ইনসিসর রাক্ষসা দাঁত দেখা যেতেছে তোর একটা, ঠিক আছে? তোর অগ্রপেশন দেখা যেতেছে তোর 2টা, আর পেশন দাঁত দেখা যেতেছে 3টা। এটা 2টা, এটা একটা, এটা 2টা, ঠিক আছে? 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3, 2 1 2 3। শিশুদের কি থাকে? শিশুদের থাকে 2 1 0 2। এটা মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে রে ভাই, পড়া নিস যারা ডেন্টাল দিবি, যারা তাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের মানে অ্যাডাল্ট। আমাদের বলতে কি? আমাদের বলতে অ্যাডাল্ট, আর এটা চিলড্রেন। চিলড্রেনরা চিল করে, কম দাঁত নিয়ে চিল করে, বুঝছিস? তাহলে কি বললাম? 2 1 2 3, এখানে তো দেখালাম এটা অ্যাডাল্ট, এটা কিন্তু অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট, ঠিক আছে? এখানে চিলড্রেন নাই কিন্তু, ঠিক আছে? এটা চিলড্রেন হচ্ছে কি? 2 1 0 2, 2 1 0 2 চিলড্রেন। ওকে, স্ক্রিনশট নিয়ে নেয় নিছিস? ওকে, তারপরে কি এই যে 32টা কেমনে হয়েছে সেটা দেখাইছে। আচ্ছা, যাই হোক, আমাদের তো অত পড়ার দরকার নেই। কি বলছে এখানে? পাকস্থলীতে খাদ্য পরিপাক, এই যে পাকস্থলীতে খাদ্য পরিপাক, এই যে ক্ষমতা থাকে শিশুর দেহে, এটা পড়তে হবে। কেন পড়তে হবে? পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে হাই মানে ভ্যালু এখন, বুঝছিস? বাচ্চাদের নিয়ে যারা ডিল করে সেটাই পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, ঠিক আছে? সব এটা জানতে হবে শিশুদের দেহে। সেজন্য শিশুদের দেহে পাকস্থলীর ধারণ ক্ষমতা থাকে 30 মিলিমিটার বা 1 আউন্স। 1 আউন্স কেমনে জানবি এটা? 1 আউন্স এখন কি বলবো, হোমিও ওষুধের দোকানে একটা বোতল দেখছিস না, ছোট্ট এই বোতলটা হইল না, ছোট্ট একটা বোতল দেখছিস না, এরকম থাকে, এরকম বোতলটা আসলে হইল না, উপরে একটা এরকম ছিপি থাকে কাঠের, ঠিক আছে? কাঠের এরকম একটা ছিপি থাকে, এইটারে বলা হয় 1 আউন্স, বুঝছিস? তো বাচ্চাদের পেট কত ছোট থাকে রে, বাচ্চাদের পেট কত ছোট থাকে সেটা চিন্তা করছিস? এই হোমিও ওষুধের যারা খাইছিস, কারণ হোমিও ওষুধ না খেলে তো কিছু করার নেই, ঠিক আছে? হোমিও ওষুধের দোকানে যাই বলবি 1 আউন্সের একটা বোতল দেখান তো, ঠিক আছে? বোতল দেখাবে, এই যে দেখবি এইটা, পরে বলবি আচ্ছা ঠিক আছে নিব না, ঠিক আছে? বইলে আসে পড়বি, ঠিক আছে? আবার ভাইবা শুনে যাইস, ঠিক আছে? পরে যদি বলি যে নিলেন না, তাহলে দাম জিজ্ঞাসা করলেন কেন? দাম জিজ্ঞাসা করবি না, ঠিক আছে? এমনি জিজ্ঞাসা করবি যে দেখান তো। পরে বলে যে কেন দেখলা? যে এমনি দেখতে মন চাইছে তাই দেখছি, আপনার অসুবিধা আছে? পরে বলবে যে না, তাহলে চুপ, কথা বলেন কেন? চুপ করে এসে পড়বি, ঠিক আছে? যারা দেখিস না এটা এই টেকনিক অবলম্বন করবি। যাই হোক, তারপরে কি বলছে এখানে যে 30 মিলিলিটার বা 1 আউন্স, 30 মিলিলিটার বা 1 আউন্স কী জিনিস আমি তো সেটা বলেই দিলাম, ঠিক আছে? তারপর কি বলছে? বয়সন্ধিকালে হয় 1 লিটার, প্রাপ্তবয়স্ক হয় তা বেড়ে দাঁড়ায় হচ্ছে 1.5 থেকে 2 লিটার। 1.5 থেকে 2 লিটার ইম্পর্টেন্ট, আর 30 মিলিলিটার ইম্পর্টেন্ট। বয়সন্ধিকালেরটা ইম্পর্টেন্ট না, কারণ মানুষ সারা জীবন বয়সন্ধিকালে আটকা থাকে না, ঠিক আছে? হয় সে শিশুতেই থাকে, নয় সে বয়স্কই থাকে। ওকে, তারপরে এই বয়সন্ধিকালে 1 লিটার যে এটা কোথায় ইম্পর্টেন্ট জানিস? এইটা পেডিয়াট্রিকে তো বললাম যে শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা, বয়সন্ধিকালে 1 লিটার এটা তো ফরেন্সিকে ইম্পর্টেন্ট। এবং এই শিশুটারটা বোথ ফরেন্সিক অ্যান্ড পেডিয়াট্রিক। ফরেন্সিকে কেন ইম্পর্টেন্ট? এটা দেখেও এটা একটা মানে ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে এই মানুষটার বয়স কত, ঠিক আছে? এই যে পাকস্থলীও একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে এই মানুষটার বয়স কত, মৃত্যুকালে তার বয়স ছিল এত, এগুলো বলে না?
এলে ওই যে ওইগুলো দেখে বলে ও মাই গড 1 ঘন্টা তো এইখানেই হয়ে গেল রে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি পড়ি, হ্যাঁ তাড়াতাড়ি পড়ি। অবশ্যই এখানে তাড়াতাড়ি পড়ার কিছু নাই, অনেক ডিটেলসে পড়তে হয়। আচ্ছা, অন্ননালী যেখানে উন্মুক্ত হয় সেখানে বলে কার্ডিয়ার বাম পাশে পাকস্থলী প্রাচীর বা গম্বুজ আকার ধারণ করে, তা হচ্ছে ফান্ডাস। তারপরে কি বলছে, ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোট বড় বাঘ। এই যে ফান্ডাস, এখান থেকে এই চিত্রটা দেখে পড়বি, বুঝছিস? এই যে 3.5 চিত্রটা দেখে পড়বি, তাহলে এটা মনে থাকবে। পাইলোরি স্ফিংক্টার বলে ডিউরানেম উন্মুক্ত হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খালি দাগায় শেষ করে ফেলতেছি, পড়ানো হচ্ছে না, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বি, ঠিক আছে? এটা 3 স্টার দিয়ে দিলাম। এই পুরা তোর এই কি ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টার তোর 5 স্টার, কিন্তু এখানকার মধ্যে এই ছকটাকে আমি দিলাম 3 স্টার। পরে বুঝবি যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করবি আমাদের কাছে তখন। আচ্ছা, তারপরে কি বলছে, মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত হয়, তাতে আমি কি করব? যাই হোক, 3টি স্তর নিয়ে গঠিত হয়। 3টি স্তর কি কি জানিস? 3টি স্তর কি কি? 3টি স্তর হচ্ছে লংগিটিউডিনাল, অবলিক অ্যান্ড সার্কুলার। সবচেয়ে বাইরে থাকে অবলিক, মাঝখানে থাকে, আমি তো উল্টা লিখছি, মাঝখানে থাকে তোর হচ্ছে লংগিটিউডিনাল, বুঝছিস? মাঝখানে থাকে লংগিটিউডিনাল, বাইরে থাকে অবলিক, ভেতরে থাকে সার্কুলার। এগুলোর আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? ওগুলো পরে পড়াবো। এগুলো মানে কি আমরা পড়তেছি এখন, তোদের পড়াইতেছি কেন? দূর উৎসাই, মানে আমি কি বলবো, আমি একটু বেশি পড়াই তো, এই স্বভাবটা একটু খারাপ, বুঝছিস? যাই হোক, গ্যাস্ট্রিক জুস, এই যে আমরা বলছিলাম না মুখ কবরে কি তৈরি হয়েছিল, বোলাস তৈরি হয়েছিল। আর এইখানে পাকস্থলীতে কি তৈরি হবে? পাকস্থলীতে কায়েম বা মন তৈরি হবে। এটা মনে রাখতে হবে, রে। তারপরে কি, পাকস্থলীর প্রাচীর পেশি বহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থির সমৃদ্ধি, এটা আমরা সবাই জানি। গ্যাস্ট্রিন নামক হরমোন জুস ক্ষরণ হয়। এই যে দেখতো এখানে কি বলছে, আগেরটাতে কি ছিল, লালারসে কি ছিল 95 থেকে, লালারসে কি ছিল 95.5 থেকে 99.5% হচ্ছে পানি থাকে। আর গ্যাস্ট্রিক জুসে কতটুক পানির পরিমাণ আরও বেশি না, 95 না, এখানে 99.45%। আমি এটার আলাদা ক্লাসই নেব, আবার বলতেছি এটার আলাদা ক্লাস নেব, এত টেনশন করার দরকার নাই। আমিষ পরিপাকে আসো, ঠিক আছে? এটা কিন্তু জানা প্রয়োজন যে পাকস্থলীতে মেনলি আমিষ পরিপাকই হয়, এটা সবাই জানি আমরা, ওকে। তারপরে আমিষ পেপসি, এই যে দেখ HCl, আরেকটা কথা ভুলে গেছি, মাজেদা ম্যাডামের বইয়ে এটা বলা ছিল যে টায়ালিনের উপর HCl কাজ করে। তো আর এটা লিখে রাখবি, টায়ালিনের ওই জায়গায় যা, ঠিক আছে? ওই মুখ বিবরে যা, মুখ বিবরের ওখানে রাসায়নিক পরিপাক, শর্করা পরিপাকের ওখানে টায়ালিন বা স্যালাইভারি অ্যামিলেজ ওখানে লিখে রাখ। HCl না, ক্লোরাইড দ্বারা সক্রিয় হয়, আর এখানে HCl দ্বারা সক্রিয় হয়, বুঝছিস? HCl দ্বারা পেপসিনোজেন সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হয়, যে পেপসিন পরে কাজ করতেছে এখানে, ঠিক আছে? তো এটা ভুলে গেছি রে। আগের স্লাইডে যাওয়া যাবে না, যেহেতু রেকর্ড করতেছি, আগের স্লাইডে যাওয়া যাচ্ছে না, আই এম সো সরি ফর দ্যাট। ক্লোরাইড দ্বারা টায়ালিন সক্রিয় হয়, HCl দ্বারা পেপসিনোজেন সক্রিয় হয়। এই যে পেপসিনোজেন দ্বারা HCl দ্বারা তোর পেপসিনোজেন সক্রিয় হয়, ওকে। তারপরে কি বলছে, এগুলো একটু পড়ে নিবি। প্যারাকিসিন পেপটন পরিণত করে, তারপরে কেসিনকে প্যারাকিসিন, এই যে দুগ্ধ আমিষ কি কেসিন, এটা রসায়নে পড়াবো, সমস্যা নাই। কেসিন, দুগ্ধ আমিষ কেসিন, রেনিন কেসিনকে প্যারাকিসিনে পরিণত করে, এটা লাগবে। আমার মনে হয় প্রথম 2টা ইম্পর্টেন্ট, প্রথম 2টা বিক্রিয়া পড়বি, পরেরগুলো এত ইম্পর্টেন্ট না। যাই হোক, তারপরে কি বলছে পাকস্থলীতে, কারণ কি দেখ, যখন কেসিনের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস, কেসিন আমরা এখনও পড়তেছি রে, বুঝছিস? কেসিন এত ইম্পর্টেন্ট জিনিস, তোরা মেডিকেলে আসলে বুঝবি। সো কেসিনের মতো যখন এত ইম্পর্টেন্ট একটা জিনিস, বা HCl-এর মতো ইম্পর্টেন্ট জিনিস, বা পেপসিনোজেনের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস যখন পেয়ে যাবে, তখন ওরা আর অন্য কিছু থেকে প্রশ্ন করতে চাইবে না, ঠিক আছে? অন্য কিছু থেকে প্রশ্ন করতেই চাইবে না। যাই হোক, পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে। তারপরে কি বলছে, অর্ধপাচিত এই খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, দূর এগুলো পড়তে হবে না, ঠিক আছে? এগুলো লাগবে না, যত সব।
তারপরে কিন্তু এটা পড়ে রাখবি যে লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে, এটুকু দাগায় রাখ। ওকে, আমি যেটুকু দাগাইতেছি খুবই মোস্টলি ইম্পর্টেন্ট, তোরা তো রিডিং পড়বি, আমি যে দাগাইতেছি আমার সাথে এই দাগানো লাইনগুলো হাইলাইট করে রাখ, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই এনজাইম কেবল মাখনের চর্বির উপর কাজ করে, এটা হলো দাগায় রাখ, ঠিক আছে, এটা দাগায় রাখ। এখানে কিন্তু হাইলাইট করা নাই, কিন্তু আমি করে দিলাম কেন, কারণ আমি জানি কোনটা ইম্পর্টেন্ট। তোরাও এক সময় এরকম হবে, তোরাও জানবি, তোরা বুঝে ফেলবি যে কোনটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, আমি একটা জিনিস বলি নাই, যে এই গ্যাস্ট্রিক জুস না, গ্যাস্ট্রিক জুস প্রতিদিন কত লিটার ক্ষরণ হয়? যেমন আমরা জানি লালারস প্রতিদিন কত লিটার ক্ষরণ হয়, 1200 থেকে 1500। এই গ্যাস্ট্রিক জুসটা না প্রতিদিন 2 লিটার, প্রতিদিন 2 লিটার করে ক্ষরণ হয়, ঠিক আছে, প্রতিদিন 2 লিটার। তারপরে আসো অর্ধবর্জিত খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে পাকস্থলীর পাইলোরিক প্রান্তের অবস্থিত স্ফিংটার পাকস্থলীর সমগ্র অন্তর্গত গ্যাস্ট্রিক মিউকোসায় আবৃত গ্যাস্ট্রিক। এই পাকস্থলী নিজে নিজেই এনজাইমে পরিপাক হয়ে যায় না, কেন এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট ছিল, মানে এইচএসসির জন্য। তারপরে পাকস্থলীর সমগ্র অন্তর্গত গ্যাস্ট্রিক মিউকোসা এপিথেলিয়ায় আবৃত। এই আবরণে সেল মিউকাস বিভিন্ন এনজাইম প্রোএনজাইম ও পাইকার্বন ক্ষরণ করে এনজাইমের জন্য নিজে হয়ে যায়, সেজন্য 4টি প্রক্রিয়া করতে দেখা যায়। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, মানে স্লাইডে আসি। তো এখানে কি বলছে, যে পাকস্থলীর অন্তস্থ এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন ও দৃঢ় সংঘবদ্ধ থাকায় এই সেল কিছুতেই এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না। এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন দৃঢ় সংঘবদ্ধ থাকায় ক্ষতি করতে পারে না। আচ্ছা, এটুকু পড়ো। তারপরে কি বলছে, এনএসএইড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ব্যথানাশক ওষুধের প্রভাবে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত। এনএসএইড হেলিকোব্যাক্টার প্লাইরি, মানে গ্যাস্ট্রিক আলসারের কারণ কী কী তাহলে, হেলিকোব্যাক্টার প্লাইরি আর হচ্ছে এনএসএইড নামক অ্যান্টি ইনফ্লামেটরি ব্যথানাশক ওষুধ পাকস্থলীতে হতে সৃষ্টি হতে পারে, তাই ঠিক আছে। আচ্ছা, পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। তারপর নিচে আসো, ক্ষুদ্রান্ত্রে খাদ্যদ্রব্যের পরিপাক, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে বলতে ভুলে গেছি, যে পাকস্থলীতে কিন্তু তোমার রোগী থাকে, আর ক্ষুদ্রান্তে তোমার ভিলাই থাকে। ক্ষুদ্রান্তে তোমার কি থাকে, ক্ষুদ্রান্তে তোমার ভিলাই থাকে, এখানে লিখে, কোথায় যে লিখবো, এখানেই লিখি, ক্ষুদ্রান্তে ভিলাই থাকে। আচ্ছা, তোমরা তো বুঝতেছো, আমার লেখাটা বোঝা যাচ্ছে না, তোমরা লিখে নিও, ঠিক আছে। ভিলাই থাকে, শুনছো তো, তাই না? ক্ষুদ্রান্তের অন্তর্গত ভিলাই থাকে। পাকস্থলীর পাইলোরিক স্ফিংটারের পর থেকে খুব বৃহদন্ত্রের সূচনা ইলিওকোলিক স্ফিংটার পর্যন্ত বিস্তৃত তোমার 6 থেকে 7 মিটার লম্বা পেঁচানো অংশকে ক্ষুদ্রান্ত বলে। আচ্ছা, ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যা দেখতে ইউ আকৃতির এবং প্রতিটি 30 সেন্টিমিটার লম্বা, এটা লাগে। যাই হোক, শেষ অংশটি ইলিয়াম, যা ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে। ইলিয়ামের তার মানে দৈর্ঘ্যটা বড়, মানে জেজুনাম বা ডিওডেনামের থেকে। তারপর সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। আমরা তো জানি যে ক্ষুদ্রান্তে তোমার অ্যামাইলোলাইটিক এনজাইমও থাকে, প্রোটিওলাইটিক এনজাইমও থাকে, লাইপোলাইটিক এনজাইমও থাকে। 3 ধরনের রস, কি পিত্তরস, অগ্নাশয় রস, এই আন্তরিক রস, এই 3টা রসের মধ্যেই তোমার থাকে। তার মধ্যে পিত্তরস একটা কি করে, পিত্তরস তোমার কোন কাজে সাহায্য করে? পিত্তরস কিন্তু তোমার লিপিড মেটাবলিজমের জন্য সাহায্য করে। যান্ত্রিক পরিপাকের মধ্যে কি আছে, আন্তরিক রসের মিউসিনিক ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। তারপরে কি বলছে, ব্রুনার্স গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস কোষ থেকে উৎপন্ন হয়, ব্রুনার্স গ্রন্থি বা গবলেট কোষ, তার মানে মিউকাস উৎপন্ন করে। তারপরে কি বলছে, পিত্তরস পরোক্ষভাবে জীবাণুর কার্যক্ষমতা কমিয়ে দেয়। পিত্তরসের মূল কাজ কিন্তু এটা না, পিত্তরস হচ্ছে তোমার বাইলের সেগমেন্টেশন, ওরে কি বলে, ইলেকট্রিফিকেশন, আমারটা ঠিক হচ্ছে না, ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন করে, বেশ ভুলে গেছিলাম।
তারপরে ইমাসিফিকেশন, আসলে ইমাসিফিকেশন কেন হয় আমি এটা পিত্তরস যখন পড়াবো তখন বুঝাইতেছি ইমাসিফিকেশনের ফলে কি হয়। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তাশয় সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এই কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম। মানে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন কী করে, হরমোনের পিত্তাশয়ের ক্ষরণ ঘটিয়ে তারপরে কি বলছে, পিত্তলবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণ বা ইমাসিফিকেশন করে। অবদ্রবণ বা ইমাসিফিকেশনের মাধ্যমে সাবানে ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। রাসায়নিক পরিপাক, পাকস্থলী থেকে আগত অম্লীয় কায়েম অর্ধপাচিত শর্করা ও আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। পাকস্থলী থেকে আগত অম্লীয় কায়েম অর্ধপাচিত শর্করা আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছানো, ক্ষুদ্রান্তের আগত অম্লীয় কায়েম অর্ধপাচিত শর্করা এবং আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ, পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট। পিত্তরসে নিচের কোনটি থাকে না, এনজাইম থাকে না, এটা দিবে। পিত্তরসের সোডিয়াম কার্বনেট উপাদানটি পাকস্থলীতে আগত HCl-কে প্রশমিত করে এবং বাইকার্বনেট কি এক ধরনের ক্ষার, HCl কি এক ধরনের অ্যাসিড, মানে বাইকার্বনেটটা মানে ক্ষারটা অ্যাসিডকে প্রশমিত করতেছে, অন্ত্রের অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করতেছে। ওকে, গেল এটা। তারপরে কাইম তো পড়লাম, তাই না। পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইম অর্ধপাচিত, এটা পড়তে হবে। আচ্ছা, যাই হোক, শর্করা পরিপাক কী বলছে, অ্যামাইলেজ। শর্করা পরিপাক মনে রাখবা, এটা আম দিয়ে মনে রাখতে পারো। শর্করার অগ্নাশয় থেকে গঠিত হয় আতে হচ্ছে অ্যামাইলেজ, মতে মল্টেজ। ওকে, নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইডে এটা বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ বর্তমানে এটা মেডিকেলে আসতে দেখা যাচ্ছে, খুবই দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা পড়াই একটু, হ্যাঁ। কিন্তু আমার কাছে এটা ইম্পর্টেন্ট না এতটা, কিন্তু ইম্পর্টেন্ট কারণ এটা আমরাও তো এখন অ্যাবজর্পশন পড়তেছি, আমাদেরও এগুলো লাগে না। তা আমার মনে হয় না যে যারা মেডিকেল থেকে পড়ে গেছে তারা এটা তোমাদের দিবে, কিন্তু দিয়েও দিতে পারে, তো আমাদের পড়তে হবে। তো আসো পড়ি। কি বলছে, আন্তরিক অ্যামাইলেজ স্টার্চ ডেক্সট্রিনকে ভেঙে মোটোটাস ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করে। তারপরে মল্টেজ এনজাইমকে ক্রস করে মল্টেজ বা গ্লুকোজে পরিণত করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র যেটা আছে না, এটা পড়ো। আর এই সুক্রেজের যেটা, সেটা তোমার টেক্সট লিখে রাখো, কারণ এটা অনুশীলনীতে আসছে, ঠিক আছে। অনুশীলনীতে আসছে যে সুক্রোজ এক ধরনের ডাইস্যাকারাইড, এটা ভেঙে এখনও গ্লুকোজ আর এখনও ফ্রুক্টোজ সৃষ্টি করে। হ্যাঁ, এটা লাগবে। কেন লাগবে? এটা আমরা মেডিকেলে এখনও পড়তেছি। মল্টেজ লাগবে না, কিন্তু ল্যাকটেজ লাগবে। ল্যাকটেজ আমরা এখনও পড়তেছি। ল্যাকটেজ ভেঙে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়, এটা পড়ো। ওই যে পানি, এই যে, হ্যাঁ, কেন পানি, এটা কেন পানি, হ্যাঁ, কেন এগুলো পানি, হ্যাঁ, কারণ এই প্রত্যেকটা এনজাইম ল্যাকটেজ, সুক্রেজ, মল্টেজ, আইসোমল্টেজ, অ্যামাইলেজ, এগুলো সবই হাইড্রোলেজ। এগুলো পানির অনুপস্থিতিতে ছাড়া এরা কাজ করতে পারে না। এই হাইড্রো কথাটার মানেটাই হচ্ছে তোমার পানি। ওই বলে না, পানির কমতি হলে কি বলে, ডিহাইড্রেশন বলে না। আর বেশি পানি হয়ে গেলে কি বলে, ওভারহাইড্রেশন বলে না, ওভারহাইড্রেশন বলে। কথাগুলো শুনবা। তো হাইড্রো মানে হচ্ছে তোমার পানি, ঠিক আছে। হাইড্রোলেস কি এক ধরনের এনজাইম যেটা পানির উপস্থিতিতে কাজ করে। এই হাইড্রোলেসের প্রকারভেদই হচ্ছে এগুলা, এই মল্টেজ, এই যে অ্যামাইলেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই হাইড্রোলেজের প্রকারভেদ হচ্ছে এগুলা। এটা কিন্তু পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ তোমাদের অথলিল শব্দটা জানতে হবে। অথলিল আইইউবি দ্বারা স্বীকৃত এই কয়টা, 1 2 3 4 5 6, এই 6টা এনজাইমের নাম পড়তে হবে। ও থেকে আসতেছে তোমার অক্সিডো রিডাকটেজ, টি থেকে আসতেছে তোমার ট্রান্সফারেজ, আর এই 3 নাম্বার এইচ থেকে আসতেছে তোমার এই যে এই হাইড্রোলেজ, ঠিক আছে। সো এটা কি পড়তে হবে। আর এল থেকে তো তারপর আসো আমিষ পরিপাক।
ক্ষুদ্রান্ত্রে আমিষ পরিপাক। অগ্ন্যাশয় রসে অবস্থিত আমিষ জাতীয় খাদ্যের উপর এনজাইম আমিষ জাতীয় খাদ্যের উপর নিম্নোক্তভাবে ক্রিয়াশীল হয়। আচ্ছা, নিম্নোক্তভাবে কীভাবে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সিপেটিস, অ্যামিনোপেপটাইটিস, ট্রাইপেপটাইটিস, ডাইপেপটাইটিস, এগুলো একটু পড়ে নিও। ওকে, কোলাজিনেস এনজাইম মাছ মাংসে বিদ্যমান কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। এটা একটু পড়তে হবে, এখান থেকে এটা একটু পড়তে হবে। আমি কিন্তু আর কিছু দাগাইনি, ঠিক আছে? আমি কিন্তু আর কিছু দাগাইনি, এই তিনটা পড়বা। এখান থেকে ই কোলাজেনের যে মাছ মাংসে বিদ্যমান প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে, এটা পড়বা। তারপরে ট্রিপসিন তোমার এই যে এটা পড়ো, ডিওডেনামের মিউকোসা নিঃসৃত অ্যান্টিরোগাইজের সহায়তায় এটি সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। আমরা কি পড়ছি তাহলে? আমরা পড়ছি যে ক্লোরাইড তোমার টায়ালিনের উপর কাজ করে, টায়ালিনকে সক্রিয় করে, ঠিক আছে? আর HCl তোমার কি করে? পেপসিনোজেনের উপর কাজ করে, পেপসিন বানায়, ঠিক আছে? আর এই অ্যান্টেরোকাইনেস কি করতেছে? তোমার ট্রিপসিনোজনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করতেছে। এটা মনে রাখতে হবে। HCl পেপসিনোজনের উপর কাজ করে পেপসিন বানাইতেছে। ক্লোরাইড তোমার টাইলিনের উপর কাজ করে, টাইলিনকে সক্রিয় করতেছে। আর তোমার এই কি বলে অ্যান্টেরোকাইনেস, ডিওডেনামের তোমার মিউকোসা নিঃসৃত অ্যান্টেরোকাইনেস এনজাইম, সেটা ট্রিপসিনোজেনকে তোমার সক্রিয় ট্রিপসিনে পরিণত করতেছে। তো এইটা পড়বা, এতে 1 নাম্বার থেকে এই যে এইটা পড়বা এই জিনিসটা, আর 7 নাম্বার থেকে কোলাজিনেস পড়বা। আর এখান থেকে কত বললাম, এই যে 3, 4, 5 এটা পড়বা। আর কেন হাইড্রোলিজ এটা তো বোঝাই দিলাম। ওকে, শেষ। তারপরে আসো ইলাস্টেজ, এটাও একটু পড়ো। তারপরে পেপসিন ট্রিপসিনের মধ্যে পার্থক্য, পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে পার্থক্য, এটা তো অনেক পার্থক্য। এটার মধ্যে পার্থক্য কেমনে কি বোঝাইতেছে আমি জানি না, এটা পড়ার দরকার নেই, পড়ো না, এত পড়ে মাথা নষ্ট করার দরকার নেই, এটা লাগবে না। স্নেহ পরিপাক, হ্যাঁ অবশ্যই যারা HSC যারা আছো তাদের জন্য এটা ইম্পর্টেন্টও না, তাও আমি 1 স্টার দিতে পারি এটাকে। শুধু পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এমনি এটা ডিফারেন্সই তো, এটার মধ্যে আর মিল কি আছে? যত সব লেখা রাখলে আমার হয়ে গেল। আচ্ছা আসো, স্নেহ পরিপাকে পিত্তরস যে ইমালসিফিকেশনে কাজ করে, অবদ্রবণ বা ইমালসিফিকেশন। এই সোডিয়াম গ্লাইকোক্লোরাইড এটা হচ্ছে পিত্ত লবণ, বুঝছো? পিত্ত লবণ, এগুলো আমরা এখনও পড়তেছি, বুঝছো? তাহলে কতটা ইম্পর্টেন্ট সেটাও তো বুঝতেই পারছো, যে সোডিয়াম গ্লাইকোক্লোরাইড, সোডিয়াম টরোক্লোরাইড এটা থাকে। এবং কি আরও অনেক কিছু থাকে, সেটা আমরা পড়তেছি, সেটা পড়ার দরকার নেই। কিন্তু আমরা যেহেতু এখনও পড়তেছি, আমি বলতে পারি যে এটা ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? পিত্ত লবণ থাকে, এটা ইম্পর্টেন্ট। তারপর লাইপেজ হচ্ছে স্নেহকণা। তো এটা কীভাবে মনে রাখবা? অগ্ন্যাশয় রসে কী থাকে? আমি মনে রাখতাম লাফকো দিয়ে। লাফকো, লা থেকে আসতেছে তোমার লাইপেজ, ফ থেকে ফসফোলাইপেজ, কো থেকে তোমার কোলেস্টেরল এস্টারেজ। ওকে, হইল অগ্ন্যাশয় রসে। আর তারপরে কি আন্তরিক রসে কেমনে মনে রাখতাম? আন্তরিক রসে তোমার মনে রাখতাম লালেম দিয়ে, লালেম কেমনে? লা থেকে আসতেছে লাইপেজ, লে থেকে আসতেছে তোমার লেসিথিনিস, ম থেকে আসতেছে তোমার মনোগ্লিসারাইডেস, যেটা নেক্সট স্লাইডে আছে, ঠিক আছে? তো লিখে রাখলাম, সেখান থেকে এইটুকুই। তো এই নেমোনিকটা মনে রাখবা, নেমোনিক। ওকে, নেমোনিক মনে রাখবে এইটা। লাফকো আর লালেম, লাফকো কোথায়? অগ্ন্যাশয় রসে। আর আন্তরিক রসে কি? লালেম। ওকে, নেক্সট স্লাইডে আসো। এই যে মনোগ্লিসারাইডেস এখানে আসছে, যাই হোক। তারপরে আসো, তারপরে কি বলছে? পরিপাক গ্রন্থির ভূমিকা। লালা গ্রন্থি যে 3 জোড়া লালা গ্রন্থি আছে, একটা কি লালা গ্রন্থি আছে তোমার? লালা গ্রন্থি 3টা আছে, প্যারোটিড, সাবমেন্ডিকুলার, সাবলিঙ্গুয়াল। ওকে, প্যারোটিডটা হচ্ছে তোমার সবচেয়ে বড় লালা গ্রন্থি, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। ভেস্টিবিউল লিখে রাখো এখানে, ভেস্টিবিউলটা এখানে রিলেটেড আছে এখানে, কিন্তু এত লাগে না, আমি বলতেছি তাও। তো এর প্রদাহকে কী বলা হয়? মামস বলা হয়।
মামস বলা হয়। মামস বলা হয় কোন গ্রন্থির প্রদাহকে? প্যারোটিড গ্রন্থির প্রদাহকে। সবচেয়ে বড় লালা গ্রন্থির প্রদাহকে কি বলা হয়? মামস বলা হয়। ওকে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, এটা ফ্রেনুলাম নামক এক ধরনের বিশেষ ত্বকের নিচে উন্মুক্ত হয়। ঠিক আছে, ফ্রেনুলাম নামক বিশেষ ত্বকের নিচে উন্মুক্ত হয়। সাবলিঙ্গুয়াল গ্রন্থি হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলাম, ওই একই কথা। কিন্তু এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, কি একটা জিনিস লিখে রাখো, একটা জিনিস লিখে রাখো, এখনই মনে পড়লো, যাক মনে পড়ছে এটাই অনেক, আমার তো কিছু মনে থাকে না। একটা জিনিস লিখে রাখো যে ক্ষরণ, ক্ষরণ, আর এখানে লিখে রাখো নালী। এটা কিন্তু নালী, বুঝছো? নালী। ওকে, নালী বোঝা যেতেছে? নালী একটু বুঝে নাও। হ্যাঁ, এটা তোমার ক্ষরণ আর একটা নালী। কি প্যারোটিডের ক্ষরণ? কি প্যারোটিডের ক্ষরণ হচ্ছে তোমার সেরাস কোষ থেকে তোমার টায়ালিন আর মল্টেজ, টায়ালিন মল্টেজ। আর নালী কি? নালী হচ্ছে তোমার স্টেনসন নালী, স্টেনসন নালী। আর তারপরে আসো সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলারের ক্ষরণ হচ্ছে তোমার মিশ্র। এটা মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে, যারা মাজেদা ম্যাডামের বই পড়ো তারা জানো এটা, যারা জানো না তারা লিখে রাখো এক পাশে, যে কোনো এক পাশে লিখে রাখো যে এটার ক্ষরণ কি? সাবম্যান্ডিবুলারের ক্ষরণ হচ্ছে মিশ্র। নালী হোয়ারটন, হোয়ারটন একসাথে কিন্তু হবে, হোয়ারটন। আমি কিন্তু একসাথে লিখতে পারলাম না, তোমরা একসাথেই লিখো। তারপরে সাবলিঙ্গুয়ালের ক্ষরণ কি? সাবলিঙ্গুয়ালের ক্ষরণ হচ্ছে মিউকাস ক্ষরণ। হ্যাঁ, মিউকাস কোষ থেকে তোমার মিউকাস ক্ষরণ হয়। আগেরটা কি ছিল? প্রথমটা কিন্তু মিউকাসও ছিল, মিউকাস না, টাইলিন আর মল্টেজ ছিল। আর মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হয় তোমার সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে। আর এটার ক্ষরণ নালী হচ্ছে রিভিনাস, রিভিনাস। এটা কিন্তু হ্যাঁ, লেখাটা এত খারাপ, এখনই তো আমার খারাপ লাগতেছে, কিন্তু কী করবো? আচ্ছা, এটা মুছে দিই, কিন্তু বুঝবে তাই না, কিছু করার নাই। যেটা রিভিনাস। ওকে, এবার বোঝা যাচ্ছে, রিভিনাস নালী হচ্ছে রিভিনাস। তাহলে কী বললাম? প্যারোটিড গ্রন্থির ক্ষরণ হচ্ছে টাইলিন আর মল্টেজ। কোন কোষ থেকে? সেরাস কোষ থেকে, তারপরে নালী হচ্ছে স্টেনসন। আর হচ্ছে সাবম্যান্ডিবুলার হচ্ছে মিশ্র ক্ষরণ আর হোয়ারটন নালী। আর এটা হচ্ছে মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হয় আর রিভিনাস নালী। ওকে, তো এখান থেকে এইটুকুই। আর লালা রস এগুলো আমরা পড়ে আসছি, উপাদান এটাও পড়ে আসছি, এই গ্যাসটা পড়েও সেখান থেকে এটুকুই। আচ্ছা, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন। তো আসো এই স্লাইডে আসো। তো লালার কাজ কি বলছে? লালার অধিকাংশ মানে এটা পড়তে হবে না। তারপরে কি বলছে? এই জেরোস্টোমিয়াটা লাগবে, 2 নাম্বারটা দেখো, জেরোস্টোমিয়াটা লাগবে। জেরোস্টোমিয়াটা কি বলছে? ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি সময়ে কিংবা অসুখের সময় লালাক্ষরণ কমে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়, এই অবস্থাকে জেরোস্টোমিয়া বলা হয়। জেরোস্টোমিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা কথা ইম্পর্টেন্ট, এখানে লিখে রাখো যে কম লালা নিঃসরণকারী, কম লালা যদি নিঃসরণ হয়, কম লালা নিঃসরণকারী মানুষ তোমার ডিসগ্নোসিয়া রোগে ভোগে। কম লালা নিঃসরণকারী মানুষ ডিসগ্নোসিয়া রোগে ভোগে। আর ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি সময় যদি লালাক্ষরণ কমে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়, এই অবস্থাকে জেরোস্টোমিয়া বলা হয়। আর কম লালা নিঃসরণকারী মানুষ তোমার জেরোস্টোমিয়া অসুখে ভোগে। জেরোস্টোমিয়া না, ডিসগ্নোসিয়া
সিয়া। ওকে, তো কমলা নিঃসরণকারী মানে ডিসগুসিয়া রোগে ভোগে, এটা লিখে রাখো, ঠিক আছে? এটা মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন। তারপরে আসো মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাদ্যকে দলায় পরিণত করে, লালা খাদ্য চর্বণ এবং গলাৎকরণের সহায়ক, অ্যাসিড এবং বেসকে প্রশমন করতে এটি সাহায্য করে। ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। এই যে আমি বলছিলাম না যে স্যালাইভারি অ্যামাইলেজকে ক্লোরাইড সক্রিয় করে, টাইলিন বা বলছিলাম কিন্তু, ঠিক আছে? এখানে এই যে টাইলিনের আরেক নাম যে স্যালাইভারি অ্যামাইলেজ আমি লিখে দিয়েছিলাম আগে, এখানে এটা বলা আছে, ঠিক আছে? এটা লিখে রাখো, এটা দাগায় রাখো। তারপরে পিএইচ 6.2 থেকে 7.4 আগে বলছি লাইসোজাইম এনজাইম গঠিত খাদ্যের ব্যাকটেরিয়ার সাথে তাকে রক্ষা করে। ওকে, তারপরে হচ্ছে লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, এটা পড়বা। অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম আমরা ইমিউন সিস্টেম যেটা অধ্যায়, সেখানে আমরা এটা পড়বো যে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ কীভাবে, ঠিক আছে? প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হচ্ছে তোমার লালা। লালা কি? প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ, এটা পড়তে হবে। আর লালা সামগ্রিকভাবে মুখ, অভ্যন্তর ও দাঁত থেকে কোষীয় ও খাদ্যের ধ্বংসাবশেষ পরিষ্কার করে আছে, এটা পড়তে হবে। না। তারপর যকৃৎ আসো, যকৃৎটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 3 স্টার দিয়ে রাখলাম। তারপরে ডান দিকে বেশিরভাগ যেটা মধ্যে যে ডায়াফ্রামেটিক, নিচে ডিওডেনাম এবং ডান বৃক্কের উপরে দিকে পাকস্থলী, ডান পাশে অবস্থিত। এগুলো অ্যানাটমিক্যাল পজিশন, আমরা এখনও এটা পড়ি, ঠিক আছে? তো আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক। তারপরে বহিঃকরা অন্তঃকরা গ্রন্থি, এটি একটি মিশ্র গ্রন্থি, আমরা তো জানি, তাই না? মিশ্র একটা গ্রন্থি। ওকে, বহিঃকরাও আছে, অন্তঃকরাও আছে, এক্সোক্রাইনও আছে, তোমার এন্ডোক্রাইনও আছে। তারপরে কি বলছে দেখো, না সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে তোমার ত্বক। আমাদের ত্বকটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ। এটা আমরা ইমিউন সিস্টেম যখন পড়ব তখন আমরা জানতে পারবো। আচ্ছা, যাই হোক, ত্বক কিন্তু তোমার প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ, এটা জেনে রাখো। আচ্ছা, যাই হোক। তারপর কি বলছে, পূর্ণাঙ্গ পুরুষ মানুষে পুরুষ মানুষের ওজন হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি, নারী দেহে 1.2 থেকে 1.4 কেজি, আর শিশু দেহে 150 গ্রাম। ওই যে বললাম পেডিয়াট্রিকে 150 গ্রাম এটা লাগবে। তারপরে কি বলছে, পিত্তথলি সংলগ্ন এইসব পড়া লাগবে না, এটা রিডিং পড়ো, ঠিক আছে? কিন্তু অ্যাম্পুল অফ ব্যাটার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে একটু পড়ো, ঠিক আছে? অ্যাম্পুল অফ ব্যাটারটা কি? এই যে দাঁড়াও, অভিন্ন পিত্তনালী কি হচ্ছে, অভিন্ন পিত্তনালী আর অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন পিত্তনালী আর অভিন্ন যকৃৎ নালী মিলে তৈরি হয় তোমার অ্যাম্পুল অফ ব্যাটার, যা ডিওডেনামে উন্মুক্ত হয়। ওকে, নেক্সট স্লাইডে আসো। অনেক সময় লাগতেছে আজকে, যাই হোক। যকৃতের আণুবীক্ষণিক গঠন। যকৃৎ গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে, যেটি যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃৎ লোবিউল নামক ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। তারপরে কি বলছে, 5-6 বিশিষ্ট বহুভুজাকার, ঠিক আছে? এই বহুভুজাকার, এটা ইম্পর্টেন্ট, বহুভুজাকার। তারপরে কি বলছে, সাইনোসয়েড, যে এটা ইম্পর্টেন্ট, সাইনোসয়েড, ঠিক আছে? সাইনোসয়েড, এটা ইম্পর্টেন্ট, সাইনোসয়েডটা দাগায় রাখো। তারপরে কাফার কোষ দিয়ে আবৃত, এটা সাইনোসয়েডগুলো কি দিয়ে আবৃত? সাইনোসয়েডগুলো কাফার কোষ দিয়ে আবৃত, এটা লিখে রাখো, এটা দাগিয়ে রাখো, ঠিক আছে? এটা দাগিয়ে রাখো। তারপরে আসো, তারপরে কি বলছে, আর আচ্ছা, এই গ্লিসন ক্যাপসুল তো বললাম না, গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে, এটা ইম্পর্টেন্ট। আর এটা ইম্পর্টেন্ট, দেহের ওজনের প্রায়, এটা মনে হয় টেক্সটে আছে, যাই হোক, টেক্সটে না থাকলেও এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পড়ুন। দেহের ওজনের যকৃতের ওজন বা বড় গ্রন্থি সেহেতু দেহের ওজনের 3 থেকে 5%। তারপরে আসো, একে জৈব রাসায়নিক বলা হয়, এটা ইম্পর্টেন্ট। যকৃতের সঞ্চয় ভূমিকা কী? যকৃৎ দেহের প্রধান সঞ্চয় অঙ্গ হিসেবে কাজ করে, সবই সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, ঠিক
আছে, ভিটামিন সঞ্চয় করে, পিত্তরস উৎপাদন করে। তার মধ্যে এখান থেকে কি ইম্পর্টেন্ট পড়তে হবে, এই যে ইনসুলিন নামক হরমোন ক্ষরণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে হ্যাপাটিক পোর্টাল শিরা গঠন করে, রক্ত সঞ্চয় করে। যকৃৎ, এই যে এটা ইম্পর্টেন্ট, যে যকৃৎ প্রায় 1500 ঘনমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, তো এটাও 3 স্টার দিয়ে রাখো, এটা 3 স্টার দিয়ে রাখো। যকৃতের সঞ্চয় ভূমিকা, ঠিক আছে, 3 স্টার, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে পিত্তরস যকৃতের ডান খণ্ডাংশের নিচে অবস্থিত পিত্তথলিতে জমা থাকে, ডান খণ্ডাংশের নিচে অবস্থিত পিত্তথলিতে জমা থাকে। যকৃতের কয়টা লোব রে? যকৃতে কিন্তু 4টা লোব। কি কি? ডান বাম কোয়াড্রেট। ঠিক আছে, ডান বাম কোয়াড্রেট। মনে করলি যে এটা না, এটা মনে হলি যে যকৃত, এটা যকৃত না, তো এই উপরে থাকে তোর কর্ডেট, নিচে থাকে কোয়াড্রেট, এটা তোর ডান অংশ, এটা বাম অংশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। তারপর চর্বি অ্যামাইনো অ্যাসিডও সঞ্চয় করে, তো সবই সঞ্চয় করে আর কি। চর্বি অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করতেছে, তারপরে লৌহ পটাশিয়াম সঞ্চয় করতেছে, তারপরে লৌহ পটাশিয়াম যে সঞ্চয় করতেছে, এছাড়াও যে কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি মিনারেল সঞ্চিত। তারপরে হিমের লৌহ অংশ ফেরিটিন হিসাবে যকৃতে জমা থাকে, এটাই ইম্পর্টেন্ট। কাফার কোষের মধ্যে তোর হিমোগ্লোবিন ভেঙে গ্লোবিনে পরিণত হয়। ঠিক আছে, তারপরে বিলিভার্ডিন হয়ে আরও অনেক কিছু হয়। ঠিক আছে, তারপরে যকৃৎ, এটা তো বললামই 3 স্টার, ওটা ফুল মুখস্থ করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যকৃতের সঞ্চয় ভূমিকা ফুল মুখস্থ করে ফেলবি। আর গ্লাইকোজেনেসিসে, এই যে এটা ইম্পর্টেন্ট, গ্লাইকোজেনেসিস প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। তারপরে গ্লাইকোজেন, তারপরে ইনসুলিনের উপস্থিতিতে এই প্রক্রিয়াটি উদ্দীপ্ত হয়। ইনসুলিন হচ্ছে রক্তে চিনির লেভেল বেড়ে গেলে তার প্রতি সাড়া হিসেবে অগ্ন্যাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারহান্স থেকে উৎপন্ন হরমোন। গ্লুকোনিওজেনেসিসটা কি? গ্লুকোজেনোজেনেসিসটা হচ্ছে গ্লুকোজ শর্করা থেকে উৎপন্ন হয়, মানে অশর্করা জাতীয় বস্তু থেকে শর্করা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা শর্করার উপচিতিমূলক বিপাক। তারপরে কি বলছে, এই প্রক্রিয়াটি গ্লুকাগন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয়। এভাবে মানে কি বলছে, ইনসুলিন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হেল্প করে, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া হেল্প করে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া এপিনেফ্রিন ও গ্লুকাগন হরমোন দ্বারা প্রভাবিত হয়। লাইপোজেনেসিসের কথাটা বলা নাই, কিন্তু বলা হয়েছে কি, লাইপোজেনেসিসে তোর ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায়, যা হৃদরোগ ও স্ট্রোকের প্রধান কারণ। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কিছু লাগবে না, আমরা পরের স্লাইডে চলে যাই। ইউরিয়া ফর্মেশন। যকৃতে কীভাবে ইউরিয়া তৈরি হয়? যকৃতে তোমার অর্নিথিন চক্রের শর্করা বিভাগে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড একটা বর্জ্য পদার্থ, অ্যামোনিয়া একটি বর্জ্য পদার্থ। কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যখন যুক্ত হয় তখনই তোমার ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, তখন মিলেই তোমার ইউরিয়া তৈরি হয়। ওকে, তারপরে যকৃতে অর্নিথিন চক্র তো বললাম, অর্নিথিন চক্রটা খুবই ইম্পর্টেন্ট। অর্নিথিন চক্র আমরা এখনও পড়তেছি। প্লাজমা প্রোটিন সংশ্লেষ, যকৃৎ গামাগ্লোবিউলিন ছাড়া, এটা খুবই ইম্পর্টেন্ট। যকৃৎ গামাগ্লোবিউলিন ছাড়া, গামাগ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন তোমার সংশ্লেষ করে। ওকে, প্লাজমা প্রোটিন কি আছে? এখন প্লাজমা প্রোটিন কি আছে? আমরা জানি যে কি বলে, ফুল পরে থপ করে না, কি জানি একটা পরও তোমরা আছে, যাই হোক। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আর এটা জানি কি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ওকে, আর এই গ্লোবিউলিনের মধ্যে এই যে কোথায় গ্লোবিউলিন লেখা আছে না, এই গ্লোবিউলিনের তোমার 3টা প্রকার হতে পারে, একটা আলফা গ্লোবিউলিন, একটা বিটা গ্লোবিউলিন, আর এটা তোমার গামা গ্লোবিউলিন। এটা লিখে রাখো, ঠিক আছে, এটা লিখে রাখো। এটা কিন্তু বইয়ে নাই, এটা কোথাও নাই, কোনো বইতেই নেই, আজমলেও নাই, আলিমেও নাই, মাজেদাতেও নেই। ঠিক আছে, এটা লিখে রাখো, পরে মেডিকেলে এসে পড়বা, কিন্তু এখনই পড়ার দরকার। কেন দরকার আমি বলতেছি, কারণ হচ্ছে
তোমার এই গামা গ্লোবিউলিনটা নিয়েই কিন্তু তোমার ওই প্রতিরক্ষার যে চ্যাপ্টারটা, ইমিউন সিস্টেমের চ্যাপ্টারটা, পুরাটাই গামা গ্লোবিউলিন ডিপেন্ডেন্ট। সো এটা লাগবে, সো এটা পড়ে রাখো। তারপরে আসো, এটা মুছে দিই। বুঝলা তো গামা গ্লোবিউলিন তাহলে কয়েক প্রকার? 3 প্রকার, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। এই বিটা গামা, আলফা আর বিটা তোমার কি হয়েছে? আলফা আর বিটা তোমার যকৃৎ দ্বারা সংশ্লিষ্ট নয়, কিন্তু গামা গ্লোবিউলিন কি? গামা গ্লোবিউলিন কিন্তু বিটা কি বলে যকৃতে সংশ্লেষিত হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, তারপর কি বলছে? হরমোন সংশ্লেষ। যকৃৎ অ্যানজিওটেনসিন নামক হরমোন সংশ্লেষ করে বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দ্বারা সক্রিয় হয়ে দেহে রক্তচাপ বৃদ্ধি করে। তার মানে কি? বৃক্ক থেকে রেনিন কি যকৃৎ অ্যানজিওটেনসিন নামক হরমোন সংশ্লেষ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দ্বারা সক্রিয় হয়ে দেহের রক্তচাপ বৃদ্ধি করে। যকৃৎ অ্যানজিওটেনসিন নামক হরমোন সংশ্লেষ করে বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দ্বারা তোমার সক্রিয় হয়, বুঝছো? এনজাইম দ্বারা সক্রিয় দেহে রক্তচাপ বৃদ্ধি করে। রেনিন আর অ্যানজিওটেনসিন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এখনও পড়তেছি, বুঝছো? এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমরা এখনও এগুলো পড়তেছি। হরমোন সংশ্লেষ, যকৃৎ অ্যানজিওটেনসিন নামক হরমোন সংশ্লেষ করে বৃক্ক নিঃসৃত এনজাইম দ্বারা সক্রিয় হয়ে কি হবে? আগে অ্যানজিওটেনসিন নোজেন থেকে তোমার অ্যানজিওটেনসিন হবে। এগুলা সব হায়ার লেভেলের পড়াইতেছি, জানি না ঠিক হইতেছে কিনা। তারপরে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম কি করে? অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2-তে পরিণত করে। সেই 2টা পরে তোমার ভ্যাসোকনস্ট্রিক্ট করে এই যে তোমার রক্তচাপ বৃদ্ধি যে করলো না, রক্তচাপ বৃদ্ধি করে। ওকে, তারপরে আসো, এই যকৃৎ গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে যকৃতে। এগুলা পড়ো। কীটনবর্গীয় কি বলছে এখানে? কীটনবর্গীয় বস্তুগুলোর উৎপত্তি হয়। কীটনবর্গীয় বস্তুগুলোর উৎপত্তি ওই যে কিটোজেনেসিস করে। কিটোজেনেসিসও কিন্তু আমাদের যকৃতে হয়, ঠিক আছে? আমরা পড়াইছি এটা। হ্যাঁ, কীটনবর্গীয় বস্তুগুলোর উৎপত্তি তোমার লিভারে হচ্ছে, কীটনবর্গীয় বস্তুগুলোর উৎপত্তি হয়। ওকে, তারপর কি লোহিত রক্তকণিকার উৎপাদন হয়। পরবর্তীতে অস্থিমজ্জার কোষগুলো হৃদয় শিশুদেহে কি বলছে? লোহিত রক্তকণিকা উৎপাদনে। হ্যাঁ, এই যে ফিটাল যে হিমোগ্লোবিন, ফিটাল এরিথ্রোসাইট, এগুলো যকৃতে উৎপন্ন হয়, কিন্তু পরবর্তীতে অস্থিমজ্জার কোষগুলো এই দায়িত্ব পালন করে। ওকে, এটা আমরা জানি যে অস্থিমজ্জা, আমরা বলি না অ্যাডাল্টে অস্থিমজ্জা থেকে হয়, কিন্তু শিশুদের এরিথ্রোসাইট কোথা থেকে উৎপন্ন হয়? তোমার যকৃৎ থেকে উৎপন্ন হয়। তারপরে হিমোগ্লোবিনের ভাঙনে আসো। হিমোগ্লোবিনের ভাঙনে যে হিম এবং কি বলছিল ওটা? হিম এবং গ্লোবিন। হ্যাঁ, হিম এবং গ্লোবিন যে ভাঙে, এটা ভাঙার কি দরকার? ঠিক আছে, উৎপন্ন হওয়ার কি দরকার, ভাঙার কি দরকার? এটা তোমরা হায়ার স্টাডিজে আমরা এখন পড়তেছি। যকৃৎ প্লীহা এবং এটা পড়ো। যকৃৎ প্লীহা অস্থিমজ্জায় ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ কোষের ক্রিয়ায় ভেঙে যায়। ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ তার মানে কি? হিমোগ্লোবিনের ভাঙার জন্য দায়ী। ম্যাক্রোফেজ নামক বিশেষ ক্ষেত্র রক্তকণিকা গ্রহণ করে যকৃতের ম্যাক্রোফেজকে তোমার কাপ্পার কোষ বলে। তার মানে কি? হিমোগ্লোবিনের ভাঙন আসলে কি করতেছে? তোমার এই কাপ্পার কোষ করতেছে, তাই না? তারপরে ম্যাক্রোফেজের অভ্যন্তরে হিমোগ্লোবিন ভেঙে হিমোগ্লোবিন গঠন করে। ওকে, তারপরে বিলিবার্ডিন, এখানে সব ইম্পর্টেন্ট। আমি যদি বলি এই স্লাইডটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট, বুঝছো? 5 স্টার ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, গেল। তারপরে কি বলছে? যকৃৎ কোষ অবিরাম পিত্ত ক্ষরণ করে পিত্তথলিতে জমা রাখে এবং স্টেরয়েড থেকে পিত্তলবণ সোডিয়াম টোরোগুলোর সংশ্লেষ করে। তারপরে এনজাইম দিয়ে সক্রিয় হয়ে রক্তচাপ বৃদ্ধি করে। যকৃৎ অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে রক্তচাপ বৃদ্ধি করে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। হরমোনের ভাঙন। যকৃৎ প্রায় সব হরমোনকেই ভাঙে, কিন্তু কাকে ভাঙে না? এই যে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন যত দ্রুত ধ্বংস হয়, অন্য হরমোনগুলো অত দ্রুত ধ্বংস হয় না। তার মানে হচ্ছে এই হরমোনগুলো তোমার কুইক অ্যাক্ট হরমোন, ঠিক আছে? কুইক অ্যাক্ট হরমোন মানে কি? এই যে দ্বারা বোঝাচ্ছি।
উইকেট হরমোন মানে হচ্ছে এই যে নেমোনিক, অ্যাট এ দিয়ে অ্যালডোস্টেরন, টি দিয়ে টেস্টোস্টেরন। মনে থাকবে, মনে থাকার কথা, না থাকলে কিছু করার নেই। পদার্থকে এই যে দেখো টক্সিক বা বিষ বলা হয়, এটা দরকার নেই, শুধু শুধু দাগাইলাম। তারপরে কি বলছে এখান থেকে, দরকার নেই কিছু। হ্যাঁ, নিচে আসো, যকৃতের নিচে পিত্তরসে আসো। ঠিক আছে, পিত্তরসে আসো। এই পিত্তরসের পিএইচটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার পানি কত পার্সেন্ট, আমি বলছি তো আলাদা ক্লাস নেবে এটার। সোডিয়াম ক্লোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পিত্তরঞ্জক, বিলিরুবিন, বিলিবার্ডিন থাকে। তারপরে কিছু অ্যাসিডও থাকে, ঠিক আছে, সেটা এখানে বলে নাই। পিত্তরসের কাজ চর্বি জাতীয় পদার্থকে ইমালসিফিকেশন প্রক্রিয়া শোষণ উপযোগী করা, অবদ্রবণ প্রক্রিয়া, তাই না? তারপর পিত্তরস হাইড্রোটপিক প্রক্রিয়া অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল ইত্যাদিকে দ্রবীভূত করে অন্ত্রে শোষণের উপযোগী করে তোলে। কীভাবে করে পিত্তরস শোষণের উপযোগী করে? কাইলোমাইক্রন পড়ছো না? কাইলোমাইক্রন, ঠিক আছে, ওই কাইলোমাইক্রনটাই হচ্ছে আসলে এইটা। কাইলোমাইক্রন গঠনের জন্য এই তোমার পিত্তরস লাগে। আর কাইলোমাইক্রন যদি গঠন না হইতো তাহলে আমরা কোনো লিপিড জাতীয় পদার্থ অ্যাবজর্বই করতে পারতাম না, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো যে পিত্ত লবণ চর্বিতে দ্রবণের ভিটামিন এডিইকে শোষণ করে, এডিইকে শোষণ করে। তাহলে কি নাই এখানে? সি নাই, বি নাই, তার মানে কি? চর্বিতে দ্রবণে, ও একই কথা তো, চর্বিতে দ্রবণে ভিটামিন আমরা কি জানি যে এডিইকে। আর চর্বিতে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? পানিতে তোমার পানিতে দ্রবণীয় কোনটা? বিসি। আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি, ভিটামিন সি, এগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন। পিত্ত লবণ কোলনে পেরিস্টালসিস বাড়িয়ে মনীষকে সাহায্য করে। ওকে, ঠিক আছে। পিত্ত লবণ কিন্তু সাহায্য করে, পিত্ত রসের উপাদান একটি পিত্ত লবণ, কিন্তু পার্টিকুলারলি কোনটা? পিত্ত রঞ্জক না, পিত্ত তারপরে পানি না, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বনেট না, কোনোটাই না, পিত্ত লবণ। ওকে, নেক্সট স্লাইডে আসি। তারপরে কি বলছে? অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয় আর কি পড়তে হবে? অগ্নাশয় পাকস্থলীর নিচে অবস্থিত। আচ্ছা, যাই হোক, গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি, মিশ্র গ্রন্থি, যকৃত কিন্তু একটি মিশ্র গ্রন্থি ছিল। তারপরে আমাদের কি লাগবে? 12 থেকে 15 সেন্টিমিটার এটা লাগবে। আচ্ছা, যাই হোক, পৈরো 12 থেকে 15 সেন্টিমিটার, এখানে লেখা আছে না, এই জিনিসটা পৈরো, 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, এটা পৈরো। তারপরে কি বলছে? তারপরে আসো বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা কত পার্সেন্ট? এটা এই বইতে নাই, 90%। আর অন্তঃক্ষরা 10%। এটা আলিমে আছে, আলিম স্যারের বইয়ের ইনফরমেশন, যে বহিঃক্ষরা কত পার্সেন্ট? বহিঃক্ষরা তোমার 90%, আর অন্তঃক্ষরা তোমার 10%। এই জিনিসগুলো পড়ো, ঠিক আছে। আলিম স্যারের যেগুলো আর মাজেদা ম্যাডামের যেগুলো পড়ে দিচ্ছি সেগুলো নোট করে রাখো। অগ্নাশয়ের অসংখ্য লোবিউল থাকে। এই যে অ্যাম্পুল অফ ব্যাটার কী কিনা? যকৃৎ, অভিন্ন যকৃৎ নালী, কি বলছে আমি তো ভুলে গেলাম, কি জানা ছিল, আচ্ছা, অভিন্ন পিত্তনালী আর অভিন্ন যকৃৎনালী মিলে অ্যাম্পুল অফ ব্যাটার গঠন করে। আর উৎসাং নালী, অগ্নাশয়ের গ্রন্থিগুলো একত্রিত হয়ে উৎসাং নালী গঠন করে। অগ্নাশয়ে অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস থাকে, এটা পড়তে হবে। অগ্নাশয় নালী বা উৎসাং নালী গঠন করে, এই যে একই কথা, একই ঘুরে ফিরে একই কথা, এটা পড়ো। তারপর কি বলছে? অগ্নাশয়ের লোবিউলগুলো অগ্নাশয় রস বাহিত হয় বলে এটিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। কেন বলা হয় সেটা পড়ো। এই ক্ষরণ বহির্মুখী হয় বলে এই নালীর মাধ্যমে অগ্নাশয় রস বাহিত হয় বলে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে কিছু বহুভুজের করে কোষে গুচ্ছাকারে অবস্থান করে, এদের আইলেট অফ ল্যাঙ্গারহান্স আর ল্যাঙ্গারহান্সের দ্বীপপুঞ্জ বলা হয়, ঠিক আছে। উৎসাং নালী দেওয়া তোমার বহিঃক্ষরা, আর ল্যাঙ্গারহান্স, আইলেট অফ ল্যাঙ্গারহান্স তোমার অন্তঃক্ষরা, এটা মনে রাখবা, অন্তঃক্ষরা, আইলেট অফ ল্যাঙ্গারহান্স। ওকে, তারপরে কি বলছে? এটা পড়বা অন্তঃক্ষরা, আইলেট অফ ল্যাঙ্গারহান্স, এটা পড়বা। তারপরে কি? আলফা কোষ, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখনও পড়ি, এটা আমাদেরকে এখনও ধরে ভাইবাতে, এটা তো তোমাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তাই না, তোমাদের জন্যও ইম্পর্টেন্ট। তো এটা কি পড়বা? আলফা কোষ, এটার মধ্যেও কিন্তু পার্সেন্টেজ আছে, যে অগ্নাশয়ের কত পার্সেন্ট আলফা কোষ, কত পার্সেন্ট বিটা কোষ, কত পার্সেন্ট ডেল্টা কোষ, কত পার্সেন্ট হচ্ছে পি বা গামা কোষ। লিখে রাখো যে প্রথমটা 15, লাস্টেরটাও 15%,
পার্সেন্ট। তা বিটা কোষ কত? বিটা কোষ সবচেয়ে বেশি থাকে 65%, এটা মাজেদা ম্যাডামের ইনফরমেশন। ডেল্টা কোষ কত থাকে? ডেল্টা কোষ 5% থাকে। ঠিক আছে, বললাম। এই যে বহিঃখরা কত? 90%, অন্তঃখরা 10%, আলফা কোষ 15%, শেষেরটাও কত? পিপি বা গামা কোষ, সেটাও কি 15%। ওকে, আর বিটা কোষ সবচেয়ে বেশি 65%, বাকি থাকলেও কত? সেটা হচ্ছে ডেল্টা 5%। ওকে, আর এটা মনে রাখার একটা নেমোনিক শেখাবো, সেটা হচ্ছে তোমার আগে এখন কোথায় লিখি এখন? আচ্ছা, এখানে লিখি। আগে দেশে, দেশে বানান যেভাবে লিখতেছি সেভাবে লেখো। আগে দেশে, আগে দেশে গাপ্পি, আগে দেশে গাপ্পি, এটা এটা তারপরে লেখো আগে দেশে গাপ্পি সোডেল, আগে দেশে গাপ্পি সোডেল, আগে দেশে গাপ্পি সোডেল। আমি এভাবে মনে রাখছি, তুমি অন্যভাবে পারলে অন্যভাবে পারবা, কিন্তু আমাকে এর থেকে বেটার বানাইতে বললো না, যেহেতু আমি মেডিকেল অ্যাডমিশন এভাবেই দিয়ে আসছি। আই এম সো সরি ফর দ্যাট। এখন আসো, আলফা, আলফা কি? এই যে গ্লুকাগন। তারপরে ডেল্টা, ডেল্টা কি? তোমার এই যে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, ডেল্টা, ডেল্টা কি? তোমার দেশে, তার মানে কি? সোমাটোস্ট্যাটিন। তারপরে গাপ্পি, গাপি মানে কি? গামা কোষ, গামা কোষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, হয়েছে না? তারপরে সোডেল, সোমাটোস্ট্যাটিন, ডেল্টা কোষ। ওকে, হয়ে গেল নেমোনিক। ওকে, নেক্সট স্লাইডে যাই। তারপরে পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা। পরিপাকে এই যে এগুলো তো আবার পড়াবোই, তারপরেও বলে যাচ্ছি যে এই যে অগ্ন্যাশয় রসের ক্ষারীয় তরল, এখানে বোঝা যাচ্ছে পিএইচ দেখা। পরিপাক এনজাইম একটি ক্ষারিক এনজাইম, এগুলো পড়া লাগবে না। ঠিক আছে, তারপরে আসো, কিন্তু এই যে পরিপাক ছাড়াও অগ্ন্যাশয় রস যে গুরুত্বপূর্ণ কাজ করে, কী কী কাজ করে? অম্লক্ষারের সমতা রক্ষা করে, তারপর পানির সাম্য রক্ষা করে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, নট চাপ। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? বায়ুথলি, বায়ুথলি চাপ নিয়ন্ত্রণ করে, তাপ নিয়ন্ত্রণ করে না। আর এখানে অগ্ন্যাশয় রস পড়তেছি আমরা, ওই যে আর ওই মাছ কালকেই তো পড়লাম রে, পড়লাম না কালকে? আচ্ছা, ভুলে গেছি হয়তো। তারপর গ্যাস্ট্রিক গ্রন্থিতে আয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে রাখ, 3 স্টার দিয়ে রাখ, এটা 3 স্টার, 3 স্টার। বেশি মিউকোসা, আচ্ছা 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে আর 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। এই যে আগেই বলে দিয়েছিলাম 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে, বলছিলাম না? আগেই বলছিলাম, হ্যাঁ মনে করে দেয়, তাহলে তো ভুলে যাস। 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। ওকে, তারপরে অক্সিনটিক কোষ, এগুলো প্যারাইটাল কোষ নামে পরিচিত এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। অক্সিনটিক কোষ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমি এমনি মনে রাখছি, বুঝছিস? এটা আমি এমনি মনে রাখছি, কেমনে মনে রাখছি আমি নিজেও জানি না, আমার এমনি এমনি পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আর্জেন্টাফিন কোষ, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা পড়বি। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সমস্যা হলে তোর কী বলে ওটাকে, পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, এটা মনে রাখবি। মনে রাখার দরকার নেই, তোদের বইতে দেওয়া নেই, কিন্তু আমি বলে দিলাম, আমরা এখন পড়তেছি এটা, যে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সমস্যা হলে ভিটামিন B12 শোষণে তোর সমস্যা হয়। ভিটামিন B12 শোষণে সমস্যা হলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিমিয়া ক্রনিক পর্যায়ে চলে গেলে সেটা পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে যায়। ঠিক আছে, হয়েছে, এগুলো মাথায় ঢুকবে না এখন। আচ্ছা, তারপরে গ্যাস্ট্রিক জুসের উপাদান, গ্যাস্ট্রিক জুসের উপাদান, এখান থেকে তোরা অজৈব পদার্থগুলো রিডিং দিবি রে, রিডিং দিবি, আয়সা পড়তে পারে। রিডিং আন্তরিক রস, এটাও রিডিং পড়বি। কি মেনলি পড়বি কোনটা? আন্তরিক রস বা সাবকাস সেন্টেরিকাস, এটা পড়বি। শেষ। আয়, কে বলেছে এটা কঠিন? হ্যাঁ, কে বলেছে? দেখছিস, খালি সময় বেশি লাগে, এটাই সমস্যা। মেডিকেলের পড়া কোনো কঠিন নাই, খালি সময় বেশি লাগে, এটাই সমস্যা। আচ্ছা, পরিপাকী স্নায়ুতন্ত্রের ভূমিকা, এখান থেকেও কিছু লাগবে না। আয় যে স্লাইডে, এখানে আয়, এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, দাঁড়া, সরি, এখানে আয়। পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা,
লালাগ্রন্থি এগুলোতে পড়বি যে দু ধরনের তোর প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত একটা সহজাত একটি অর্জিত, এটা এমনি জানিস, এগুলো একটু রিডিং দিবি কারণ বোঝার বিষয় আছে, ঠিক আছে? একটু বেসিক ক্লিয়ার করবি, ঠিক আছে? বেসিক এমনি ক্লিয়ার হবে, আমার ক্লিয়ার করে দিতে হবে না, ঠিক আছে? এই যে ক্রেনিয়াল প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে এটা পড়বি। প্রতিবর্তী ক্রিয়াটি মস্তিষ্ক অতিক্রম করে বলে একে ক্রেনিয়াল প্রতিবর্তী প্রক্রিয়া। কোন প্রতিবর্তী প্রক্রিয়া? সহজাত প্রতিবর্তী ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্তী ক্রিয়া যেটা, অর্জিত প্রতিবর্তী ক্রিয়া কিন্তু তোর ক্রেনিয়াল না, ঠিক আছে? আর এই অর্জিত প্রতিবর্তী ক্রিয়া বিজ্ঞানী প্যাভলভ একটি পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে, এটা প্রাণীর আচরণ চ্যাপ্টারে যায় পড়বি আবার, ঠিক আছে? সেখানে আরও ভালো করে পড়বো। তিনটি পর্যায়ে গ্যাস্ট্রিক রসকরণ হয়, একটা হচ্ছে স্নায়ু পর্যায়ে, একটা পাকস্থলী পর্যায়ে, একটা আন্ত্রিক পর্যায়ে। মুখগহ্বরে খাদ্যের উপস্থিতি, এটা আমরাও পড়তেছি, এটা ফিজিওলজির পড়ারে আমরাও পড়তেছি, এটা কোনো সমস্যা নেই। আবার পড়ি, এই যে ভেগাস স্নায়ু থেকে পাকস্থলীতে পৌঁছায় গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়ে গেল, তা পাকস্থলী পর্যায়ে, পাকস্থলীতে যদি যখন পৌঁছায় না তখন এই যে সাবমিউকাস স্তরে, এটা খুবই ইম্পর্টেন্ট রে, সাবমিউকাস স্তরে মেসনাস প্লেক্সাস থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তোর মাস্কুলারিস মিউকোসা স্তরে তোর মাইন্টিক প্লেক্সাস বা অরবাক প্লেক্সাস থাকে, এটা আমরা পড়তেছি, এটা আমাদেরও ভুল হয়, বুঝছিস? আবার বলি, সাবমিউকাস স্তরে তোর মেসনাস প্লেক্সাস, আর মাস্কুলারিস মিউকোসা স্তরে তোর মাস্কুলারিস প্লেক্সাস থাকে, মাস্কুলার প্লেক্সাস বা মাইন্টিক প্লেক্সাস থাকে তোর মাসেল লেয়ার, ঠিক আছে? সেটাকে অরবাক প্লেক্সাসে বলা হয়। আমি মাস্কুলারিস মিউকোসা বলছিলাম, সেটা ভুল হয়েছে, বুঝছিস? মাস্কুলারিস না, মাস্কুলারিস মিউকোসা না, শুধু মাসেল লেয়ার, অনলি মাসেল লেয়ার বলে সেটাকে, সেটাকে মাইন্টিক প্লেক্সাস থাকে, সেটাকে অরবাক প্লেক্সাসও বলা হয়, আমরা এখন পড়তেছি যেটা। তারপরে আয় 4 ঘন্টা যাবত চলতে থাকে, এটা কি 1 ঘন্টা স্থায়ী হয়? এটা পড়িস রে, এটা পড়িস, পরে কবে করতে দিয়ে দিবে রে, বলতেই পারবে না। তারপরে এই যে 4 ঘন্টা, এটা 4 ঘন্টা, এটা পড়িস, ঠিক আছে? 4 ঘন্টা এটা পড়িস। আর তারপরে আন্তরিক পর্যায়ে, আন্তরিক পর্যায়ে কি? আন্তরিক পর্যায়ে তোর এই যে যখন খাদ্য কলাকালীন ডিওডেনে প্রবেশ করে, এর প্রাচীরের সংস্পর্শে আসে, তারপরে এই কোলেসিস্টোকাইনিন বা সিক্রেটিং হরমোন নিষে, হরমোন দুটি রক্তস্রোতের মাধ্যমে এই ডিওডেন অগ্নাশয় যকৃতে বসে গ্যাস্ট্রিক নিঃসরণ বন্ধ করে কি? কোলেসিস্টোকাইনিন সিক্রেট। আমরা এখনও পড়তেছি, গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে দেয়, এই দুইটা তো সিক্রেট করলো, এই দুইটা সিক্রেট করলো, বন্ধ করলো কে? এই দুইটা সিক্রেট করলো না? আর বন্ধ করলো কে? বন্ধ করলো কোলেসিস্টোকাইনিন বা আন্তরিক পর্যায়ে। তারপরে আয় পিত্ত অগ্নাশয় ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ওকে। পরের স্লাইডে আয়, পরিপাকে হরমোনের ভূমিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? তো এই সিক্রেটিনটা খুবই ইম্পর্টেন্ট, সিক্রেটিনটাকে 3 স্টার আমরা দিতে পারি। তারপরে কি করে প্রথম আবিষ্কৃত হরমোন, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে এছাড়া এটি পাকস্থলী প্রাচীরকে পেপসিনের যেমন যকৃতকে পিত্ত ক্ষরণে উদ্দীপ্ত করে, গ্যাস্ট্রিন জীকোষ থেকে খরিত হয়, তারপরে গ্যাস্ট্রিক জুস নিশ্চিত হয়, এটা ইসেল ক্ষরণ। আচ্ছা, এই একই কথা। আর সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন তো দেখলি, এটা অগ্নাশয়ের সাথে রিলেটেড, এই যে প্যানক্রিয়াটিক জুস ক্ষরণের, এটা এই যে অগ্নাশয় বৃদ্ধি বিকাশ অগ্নাশয় ক্ষরণকে নির্দেশ করে, ঠিক আছে? এই কোলেসিস্টোকাইনিনের অপর নাম কি? প্যানক্রিওজাইমিন, ঠিক আছে? মনে রাখবি, সিক্রিওটিন আর কোলেসিস্টোকাইনিন এই দুইটা তোর কি বলো ওটাকে, অগ্নাশয় রসকরণের সাথে রিলেটেড। তারপরে সোমাটোস্ট্যাটিন বা ডি কোষ থেকে পাকস্থলী রসের ক্ষরণ পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায়, ঠিক আছে? এটাও হ্রাস করে তার মানে। তারপরে অ্যান্টেরোকাইনিন ইলামের প্রাচীর থেকে এরভাবে তোমার আন্তরিক গ্রন্থি থেকে ল্যাকটেজ এনজাইম নিঃসৃত, সবই নিঃসৃত করে এটা আর একটা কথা মনে রাখবি, সোমাটোস্ট্যাটিন সব ক্ষরণই কিন্তু হ্রাস করে, অগ্নাশয় রসের ক্ষরণও হ্রাস করে, এটা আমরা এখনও পড়তেছি। তারপরে অ্যান্টেরোকাইনিন ইলামের প্রাচীর থেকে করে পেপটাইড ইলামের এর অন্ত্রের ভেতর থেকে গঠিত, আচ্ছা অ্যান্টেরোগ্যাস্ট্রন ক্ষুদ্রান্ত্রের। তো মেইন যে কথাটা, এই 4টাই মেইন, বুঝছিস? আমরা এই 4টাই এখনও পড়ি, এগুলো এখনও আছে, আমরা এখনও পড়ি না। এটা তারা পড়বে কিনা আমি জানি না, রিডিং দিয়ে রাখতে পারিস। সো নেক্সট স্লাইডে যাই। তারপরে এটা লাগে না, পরিপাকিত খাদ্যদ্রব্যের শোষণ, পরিপাকিত খাদ্যদ্রব্যের শোষণ এখান থেকে আসে, এখান থেকে 3টা লাইন দাগাই দিব, সেই 3টা লাইন পড়বি, এর বাইরে কিছু আসে না। সেটা হলো ভিলাই হলো তোর, কোথায় গেল,
ভিলাই তোর পরিশোষণের একক এটুকু। আর ক্ষুদ্রান্ত্রে তোর 50 লক্ষ ভিলাই থাকে। তারপরে শোষণতলের ক্ষেত্রফল 10 বর্গমিটার। এই 3টা লাইন দাগাই দিছি, এই 3টা থেকে আসে, এই 3টার বাইরে থেকে আসার কথা না। আর এই ব্রাশ বর্ডার সৃষ্টি করে এটা একটু পরে রাখিস, আর মাইক্রোভিলাইটা পরে রাখিস। আচ্ছা 3টা না 5টা শেষ, আর এটা পড়তে হবে না। আর এখানে কি বলছে, 2টি প্রক্রিয়ার মাধ্যমে এটা রিডিং দিস, 2টি প্রক্রিয়ার মধ্যে নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণের রিডিং দিস। ওকে, কার্বোহাইড্রেট বা শর্করার শোষণ, কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ, শর্করা শোষণ ওই যে বললাম না সবই, মানে এগুলো এখনও পড়তেছি আমরা। তো কার্বোহাইড্রেট কোথায় শোষণ হয়? জেজুনাম অংশের। তারপরে প্রোটিন আমিষ কোথায় শোষণ হয়? ক্ষুদ্রান্তের ডিওডেনাম জেজুনাম অংশে। লিপিড বা চর্বি কোথায় শোষণ হয়? লিপিড চর্বি ওই একই জায়গায় শোষণ হয়, কিন্তু এখানে কি হয়, এখানে মাইসিলি লাগে, এখানে কাইলোমাইক্রন লাগে। মাইসিলির মাধ্যমে কি হয় জানিস? মাইসিলির মাধ্যমে যে লুমেন আছে না, এ ধরলি লুমেন এখান দিয়ে স্টুল পাস করতেছে বা খাবার যাইতেছে, মানে পৌষ্টিকতন্ত্রের একটা অংশ খাবার যাইতেছে। এখানে তোর সেল, এগুলো হচ্ছে আমাদের এন্টেরোসাইটের সেল, এখান থেকে নিয়ে লুমেন থেকে অ্যান্টেরোসাইটে নিয়ে আসে তোর মাইসিলি। মাইসিলি থেকে তোর এই যে এখান দিয়ে রক্তনালীগুলো এদিক সেদিক যাইতেছে না, যকৃতে যাইতেছে, লিভারে যাচ্ছে, তারপরে হৃৎপিণ্ডে, সব জায়গায় যাইতেছে। এখান দিয়ে তোর এই রক্ত প্রবাহে তোর নিয়ে আসে তোর এই যে কাইলোমাইক্রন। ঠিক আছে, কাইলোমাইক্রন তোর অ্যান্টেরোসাইট থেকে এই রক্ত প্রবাহে নিয়ে আসে। ঠিক আছে, বুঝতে পারছিস? হয়েছে। তারপরে কি আসে, স্নেহকণা এক্সোসাইটোসিস প্রক্রিয়া, এটা একটু পড়িস। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের বাইরে নির্গত হয়। তারপরে হচ্ছে ক্ষুদ্রান্তই, এটা তো ঢেকে গেছে, ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থল, এটা পড়বি, এটা আসে ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থল। তারপরে আর এটা মনে রাখবি যে ক্ষুদ্রান্ত প্রতি ঘন্টায় 200 থেকে তোমার 400 ml এর মতো পানি শোষণ করে প্রতি ঘন্টায়। ঠিক আছে, 200 থেকে 400 ml এর মতো পানি তোর প্রতি ঘন্টায় শোষিত হয়। ওকে, তারপরে ভিটামিন শোষণ, ক্ষুদ্রান্তের ইলিয়ামে শোষিত হয়। তারপরে ইলিয়ামে তোর ভিটামিন শোষণ কোথায় হয়? ইলিয়ামে। আগেরটা ছিল তোর ডিওডেনামে, শর্করা। তারপরে প্রোটিন ছিল তোর ডিওডেনাম আর জেজুনাম, আর ভিটামিন তোর ইলিয়াম অংশে। ওকে, তো অ্যামাইনো অ্যাসিড তোর ইউরিয়া, অন্যদিকে শর্করা চর্বিতে রূপান্তরিত হয়, গ্লুকোজ গ্লাইকোজ হিসেবে জমা থাকে। আচ্ছা, এটা রিডিং দিবি, এইখান থেকে রিডিং দিবি। আর মেইন পড়া হচ্ছে তোর এইখান থেকে, এই যে 1 নাম্বার থেকে এই যে তোর 5 নাম্বার পর্যন্ত, না সরি 6 নাম্বার পর্যন্ত, এটাই তোর ইম্পর্টেন্ট। আর নেক্সট স্লাইডে আয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এটা লাগে না, কিন্তু এখানে কি বলছে, চর্বির শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের তুলনায় গুণ, ওই যে 4 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরি, এটা তো জানিসই, তো সবাই জানে, তাও দেখাই দিই, তোরা তো আবার বুঝিস না। 4 কিলো ক্যালোরি, এটা কার, এটা গ্লুকোজের। চর্বির কত? 9 কিলো ক্যালোরি, প্রায় দ্বিগুণেরও বেশি আর কি, সেজন্য প্রায় দ্বিগুণ বলছে, সরাসরি দ্বিগুণ বলে নাই। আচ্ছা, তারপরে এখান থেকে এটা পড়িস যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলের নিষ্ক্রিয় পরিবহন হয়, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডের এগুলো সক্রিয় পরিবহন হয়, এটা পড়িস, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা এখনও পড়তেছি, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন। ঠিক আছে, ফ্যাসিলিটি ডিভিশন, অ্যাক্টিভিটি ডিভিশন। আচ্ছা, সিম্পল ডিভিশন, ফ্যাসিলিটি ডিভিশন, সরি। তারপরে বৃহদন্ত্রের কাজের সাথে এটা রিডিং দিস, পুরাটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাপেন্ডিক্স জিনিসটা ইম্পর্টেন্ট। কোলনের 4টি অংশ, এটা ইম্পর্টেন্ট, ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। এই যে আমরা এখনও পড়তেছি, এটা কি পড়তেছি, এই যে যেটা দেখতেছিস এখন দেখা, এই যে এটা তোর অ্যাসেন্ডিং কোলন, দেখতেছিস, ঊর্ধ্বগামী কোলন। ঠিক আছে, অনুপ্রস্থ কোলন কোনটা? এই যে তোর ট্রান্সভার্স কোলন। ওকে, তারপর নিম্নগামী কোলন কোনটা? এই যে নিম্নগামী কোলন, ওখানে তো দেখাই দিছে। আর সিগময়েড কোলন কোনটা? এই যে তোর সিগময়েড কোলন। হয়ে গেল 4টা অংশ হয়ে গেল, শেষ। তারপরে এইখানে এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাকে প্রশ্ন করতে দিলে আমি এই চ্যাপ্টার থেকে আগে এইটা প্রশ্ন করব। ঠিক আছে, আর এই 500 প্রজাতির, এটা খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখিস।
তারপরে গাজন পাচন প্রক্রিয়ায় কী সব করে, এটা রিডিং, কিন্তু এটা পড়তে হবে, কি পড়তে হবে, বৃহদন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মিথজীবী হিসাবে বাস করে। কত প্রজাতির ব্যাকটেরিয়া? 500 প্রজাতির ব্যাকটেরিয়া। আর বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন B12 ফলিক অ্যাসিড উৎপন্ন করে। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন B12 ফলিক অ্যাসিড উৎপন্ন করে, এটা ইম্পর্টেন্ট। তারপর নেক্সট স্লাইডে আয়, শোষণ পানির মাধ্যমে বিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্র শোষিত কঠিন মলের আকার ধারণ করে। কত % শোষণ হয়েছে? 70 থেকে 80। পানি প্রায় 70 থেকে 80% অভিস্রবণের মাধ্যমে শোষণ, অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্র শোষিত। এটা কোথায়? ক্ষুদ্রান্তে, যে বলছিলাম না, ক্ষুদ্রান্ত্রে সবচেয়ে বেশি পানি শোষণ হয়, সর্বাধিক। তারপরে বৃহদন্ত্রে এসে সেটা মলে পরিণত হয়। তারপরে ভিটামিন কে এবং এটাও ইম্পর্টেন্ট। কী তোর শোষিত হয় বৃহদন্ত্রে, কী শোষিত হয়? অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলা সব শোষিত হচ্ছে। ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং কে বৃহদন্ত্রে শোষিত হয়। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট, 350 গ্রাম তরল মল বৃহদন্ত্রে প্রবেশ করে। মল থেকে শোষণের মাধ্যমে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। তো এখান থেকে শোষণ পড়বি, মল উৎপাদন পড়বি, শেষ। আর ডেফিকেশন প্রতিবর্তী প্রক্রিয়াটা রিডিং পড়িস, শেষ। এতে 2টা আর 3টা টপিক শেষ। এখান থেকে এগুলো কিছু লাগে না। তারপরে কি আদর্শ স্থূলতা, কি বলছে এখানে? আদর্শ, এই যে এটা পড়বি, আদর্শ দ্বিগজনের 20% এটা লাগে, এটা MCQ হিসাবে আসে, সংজ্ঞা তো এমনি লাগে। এই সূত্রটা পড়িস। আর নেক্সট স্লাইডে মনে হয় আছে, তাই না? হ্যাঁ, নেক্সট স্লাইডে এই যে এইটা পড়িস, শরীরের ওজন কম, মরবিড স্থূলতা কাকে বলে, কখন মরবিড বলবো, কখন জেনারেল বলবো, ঠিক আছে? এগুলো বলবি। যখন এত হয় তখন তাকে মরবিড স্থূলতা বলা হয়। 500 থেকে 100-র মধ্যে যখন হয় তখন বলি বাপরে বাপ। যখন 50 থেকে 100, রে বাবা, এর বাইচা আছে কেমনে তাই তো বুঝতেছি না। আচ্ছা, যাই হোক। তারপরে কি বলছে, এই যে এটা পড়বি, এটা তোরা মনে হয় আগের ক্লাসে পড়ে আসছিস, তাই না? ঠিক আছে, আগের ক্লাস 10-এও এটা ছিল। ওকে, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় পেডিয়াট্রিক্স বলে, এটা পড়বি, আসে এটা। তারপরে এই যে এখান থেকে কি আসে, এই যে পছন্দের কোয়েশ্চেন আমার কি, টাইপ 2 ডায়াবেটিস কি আসে? স্থূলতার কারণে যেসব রোগ দেখা যায় তার মধ্যে কি আছে? টাইপ 2 ডায়াবেটিস। এখান থেকে কী আসবে জানিস? স্থূলতার কারণে কোন রোগটি দেখা যায় না, টাইপ 1 ডায়াবেটিক্স লেখা দেওয়া থাকবে, তারা সুন্দর মতো ওইটা দিয়ে আসবি, হয়ে যাবে। ঠিক আছে, টাইপ 1 হবে আনসার। এটাতে প্রশ্ন বলে দিতেছি, তাও তোরা পারিস না, তাহলে আমি কি করব এখন? আর কী করবো বলতো? তারপরে এই যে এখানে আয় কি বলছে? গুচ্ছ জিন ভূমিকা পালন করে স্থূলকায়। বাবা মায়ের সন্তানদের 80% ক্ষেত্রে স্থূলকায় হয়, এটা পড়বি। থেকে দিয়ে 3টা জিনিস, এই ছকটা, এই যে টাইপ টু ডায়াবেটিক্স, আর এই গুচ্ছ জিন ভূমিকা পালন করে 80% ক্ষেত্রে স্থূলকায় হয়। নেক্সট স্লাইডে আয়, তাড়াতাড়ি করতেছি, ভিডিওর ডিউরেশন অনেক বেশি হয়ে গেছে অলরেডি আর কি। তারপরে কি বলছে, 6 ঘন্টার কম হলে এটা পড়বি। তারপরে হচ্ছে এই যে 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়, এটা পড়বি। তারপরে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম অসুখ, নারীদের স্থূলতা দেখা দিতে পারে, ঠিক আছে? তার মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম কাদের হয়? নারী দেহে হয়, ঠিক আছে, তাই না? এটা তো বলেই দিতেছে, তাও তোরা পারিস না। ওষুধের মাধ্যমে কি বলছে, বিষণ্ণতা দূর করার জন্য ডিপ্রেস মানে কি বিষণ্ণ, ডিপ্রেশন মানে বিষণ্ণতা দূর করার ওষুধ। ওকে, তারপরে কি বলছে, পুরুষদের 64%, মেয়েদের 64% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, এই তো এটা পড়বি। তার মানে এখানে 3টা জিনিস, 9, 10 আর এই যে এখানকার 4, শেষ। তারপরে নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তারপরে কি বলছে, এই যে এখানে কিটোজেনিক ডায়েটের কথা। কিটোজেনিক ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো এমনিই রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেনের জন্য যারা HSC দিবি তারা জানিস যে রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কিটোজেনিক ডায়েট, নিম্ন শর্করা বেচিত খাবারকে কিটোজেনিক ডায়েট বলা হয়। ওষুধ সেবন অনলিস্টেড, এটা দরকার নাই, তাদেরকে এটা দিবে না। তাহলে তোরা কী পড়বে? 9, 11 আর 12, ঠিক আছে? 9, 11, 12, শেষ, আর নাই। তো
আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যদিও তোমরা স্টুডেন্ট, কিন্তু আমার তো ভুল হতেই পারে, তাই না? তো সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করতেছি, ঠিক আছে, যাতে আমি আরও আর কি ইন্টারেস্ট নিয়ে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব। তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে মেসেজ করতে পারো, আমার ইনবক্সে তোমরা যোগাযোগ করতে পারো, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো প্লিজ আমার সাথে থেকো, আর প্লিজ সাপোর্ট অ্যালেক্স মেডি সলিউশন। আল্লাহ হাফেজ।